ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইখানে আরেকটা লাইন লিখে রাখতে হবে, সে জিনিসটা কি না, কয়েকটা নাম বলতেছি। একটা হচ্ছে কর্ফুর, আরেকটা হচ্ছে সাইট্রল, আরেকটা হচ্ছে কস্তুরী, কস্তুরী মৃগ। ওই যে হরিণের নাভির মধ্যে যেটা পাওয়া যায়, কস্তুরী মৃগ। ঠিক আছে, এগুলো হচ্ছে কিসের সদস্য? কার্বনিল যৌগের সদস্য। এগুলো কিসের সদস্য? কার্বনিল যৌগের সদস্য। আরেকবার রিপিট করতেছি, কর্ফুর, কস্তুরী মৃগ, সাইট্রল ইত্যাদি কার্বনিল গ্রুপের সদস্য। ইত্যাদি কিসের সদস্য? কার্বনিল গ্রুপের সদস্য। ইত্যাদি কিসের সদস্য? কার্বনিল গ্রুপের সদস্য। হ্যাঁ, আয়ান বলো, কি বলতে চাচ্ছ? আচ্ছা, হাত তোলা শেষ হবে না তোমাদের জীবনও, প্রশ্ন বেশি নিয়ে লাভ নাই। এরপর চলে আসো, এলডিহাইড এবং কিটোনের ব্যবহার। এই পার্টটা পুরোটা দাগাইছে ভাই, এখান থেকে বেশি কিছু আমি সাধারণত পড়ে না। এখান থেকে শুধু লাগে কোনটা তোমাদের, এই যে এটা গতকালকে, এই যে ফর্মালডিহাইড বা ফরমালিনের, এই যে ফরমালিনটের জিনিসটা কি? ফরমালিনটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয়, ফরমালিন যদি 40% জলীয় দ্রবণকে যদি ফরমালিন বলা হয়, তাহলে ফরমালিনে পানির পরিমাণ কতটুকু? ফরমালিনে পানির পরিমাণ কতটুকু? তাহলে কতটুকু? 60%। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি, ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে যদি ফরমালিন বলা হয়, তাহলে ফরমালিনে মিথানেল থাকে মূলত কয় পার্সেন্ট? 40%। বাকি সলিউশনে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পানি। তাহলে কয় পার্সেন্ট থাকবে? 60% থাকবে। ক্লিয়ার? আর এই ফরমালিনটা এটা যে চার্জারের কাছে ব্যবহার করে তোমরা এখানে জানো। আরেকটা বিষয় আমরা পড়বো, ফরমালিন থেকে কি কি তোমার এটা কি বলে, পলিমার গুলো তৈরি করা যায়। ফরমালিন থেকে কি কি পলিমারগুলো তৈরি করা যায়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বেকালাইট, মেলামাইন, মাস্টারগাম, ফর্মিকা, বৈদ্যুতিক সকেট। বৈদ্যুতিক সকেট, এগুলো হচ্ছে কি ফরমালিন তৈরি ইত্যাদি 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 তৈরিতে ফরমালিন ব্যবহৃত হয়। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে দেখো, এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু সবগুলো পড়াচ্ছি না, এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাকে পরীক্ষায় তুমি কি কি শিখলা? বেকালাইট শিখলা, মেলামাইন শিখলা, মাস্টারগাম শিখলা, ফর্মিকা এবং বৈদ্যুতিক সকেট। তোমাকে পরীক্ষার প্রশ্নটা, আগে পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসতো দেখো, পরীক্ষার প্রশ্নটা আসতো বেকালাইট তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়। এখন পরীক্ষার প্রশ্ন আসবে কিরকম দেখো, বৈদ্যুতিক সকেট তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ফরমালিন। এই প্রশ্নটা কিন্তু আসলে ভুল করার সম্ভাবনা খুবই বেশি, কারণ তোমরা সবাই বৈদ্যুতিক সকেট বলতে প্লাগ প্লাগ যেগুলো সেগুলো আমরা জানি এগুলো সলিড সাবস্টেন্স। এটা তৈরিতে ফরমালিন নামক একটা তোমার লিকুইড সাবস্টেন্স ব্যবহৃত হওয়ার কথা কিন্তু তোমার মাথায় হুট করে আসবে না, যদি না তুমি বিষয়টা পড়ে যাও। ঠিক আছে? তাহলে এই বৈদ্যুতিক সকেট তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? ফরমালিন ব্যবহার করা হয়। বেকেলাইট এবং কি মেলামাইন, মাস্টারগাম এগুলো তৈরিতেও ফরমালিনটা ব্যবহার করা হয়। আর এই প্রশ্নটা তো হর হামেশায় আসতেই থাকে। এটা 4 স্টার দাও। এসিটন হলো সবচাইতে বহুল ব্যবহৃত কি জৈব দ্রাবক। তাহলে এসিটনটা কি সবচাইতে বহুল ব্যবহৃত কি দ্রাবক? জৈব দ্রাবক। আচ্ছা, এখন এটা যদি জৈব দ্রাবক হয়, তাহলে অজৈব দ্রাবক একটা নাই, বেশি ব্যবহৃত অজৈব দ্রাবক পাশেই লিখে রাখো। বহুল ব্যবহৃত অজৈব দ্রাবকের নাম হলো পানি। বহুল ব্যবহৃত অজৈব দ্রাবকের নাম কি? পানি। বললাম, সবচাইতে বেশি ব্যবহৃত জৈব দ্রাবকের নাম কি? এসিটন। সবচেয়ে বেশি ব্যবহৃত অজৈব দ্রাবকের নাম পানি। এতটুকু জানলে তুমি এনাফ। এরপর চলে আসা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি। এই অ্যালডিহাইড এবং কিটোন তুমি কিভাবে প্রস্তুত করবা, এই জিনিসগুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে যদি একটু এটা দেখতে পারো তাহলে এনাফ। এর বেশি কিছু আপাতত এখান থেকে একটু দেখো কি কি বিষয় আমাদের এখানে লাগবে। ফার্স্ট অফ অল, অ্যালডিহাইডটা কোত্থেকে প্রস্তুত করা যাবে? অ্যালকোহল থেকে প্রস্তুত করা যাবে। এখন এখানে একটা কথা মাথায় রাখবা, বেশি কিছু তোমার জানার দরকার নাই। এই যে দেখো, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি জারিত করো, কি করো? 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি জারিত করলে, তুমি এই লাইনটা না পড়লেও তুমি এই লাইনটা পড়ো। এই যে দেখো, প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড এবং সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাওয়া যায়। তুমি স্রেফ এই যে মাঝের লাইনটাই পড়ো। প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে কি? অ্যালডিহাইড। সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। তুমি এই লাইনটা পড়ে গেলা। এখন তুমি জাস্ট পড়ে গেছো এই লাইনটা। প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড এবং সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাওয়া যায়। কিন্তু এই লাইনটা যখন তুমি পড়তেছো, তোমার মাথায় তো লিস্ট এতটুকু কাজ করতে হবে যে প্রাইমারি অ্যালকোহলের একটা উদাহরণ তোমাকে জানতে হবে, সেকেন্ডারি অ্যালকোহলের একটা উদাহরণ তোমাকে জানতে হবে। তাহলে প্রশ্ন এইভাবেও আসতে পারে, অথবা কেন জানতে হবে প্রশ্নটা তোমাকে এইভাবেও দিতে পারে যে, ধরো
প্রাইমারি অ্যালকোহল না বলে তোমাকে বললো যে ইথানলকে জারিত করলে নিচের কোনটি পাওয়া যায়? প্রশ্নটা ভালো করে শোনো। ইথানলকে জারিত করলে নিচের কোনটি পাওয়া যায়? তোমাকে দিল হচ্ছে প্রোপানল, তোমাকে দিল হচ্ছে ইথানেল, ঠিক আছে, তোমাকে দিল হচ্ছে ইথানামাইট, ঠিক আছে, আরেকটা দিল হচ্ছে তোমার যে কোনো একটা দিল, মিথানল দিল। তাহলে ইথানলটাকে, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি জারিত করো অ্যালডিহাইড পাওয়া যাবে। তাহলে এখানে যদি ইথানল দিয়ে জারিত করো, এখানে কি হবে? ইথানেল অর এসিটালডিহাইড উৎপন্ন হবে। ইথানেল অর কি? এসিটালডিহাইড উৎপন্ন হবে। এটা গেল। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্নটা এভাবে করা হয়, যেমন 2 ডিগ্রি অ্যালকোহলকে তুমি কি বলছো, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাওয়া যায়। এখন তুমি তো অ্যাটলিস্ট এতটুকু তোমাকে জানতে হবে যে 2 ডিগ্রি অ্যালকোহলের একটা উদাহরণ তোমাকে জানতে হবে। যেমন তোমাকে যদি বলে যে প্রোপানল 2, কি বলা হয়? প্রোপানল 2। প্রোপানল 2টাকে জারিত করলে নিচের কোনটি উৎপন্ন হবে? প্রোপানেল, ঠিক আছে, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানুন, এরপর ইথানেল। তাহলে অ্যান্সার কি হবে? প্রোপানুন উৎপন্ন হবে। তাহলে কারণ প্রোপানল 2 যেটা বলতেছো সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। প্রোপানল 2টা কি? এই যে দেখো, প্রোপানল 2টা কি? 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে যদি তুমি জারিত করো যে হয়, তাহলে অবশ্যই কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। আর সেই কিটোনটার নাম কি? প্রোপানুন। সেই কিটোনটার নাম কি? প্রোপানুন। এটা হচ্ছে উপরের একটা পার্ট গেল। তাহলে এই কেন্দ্রিক তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, একবার তোমাকে এই লাইনটা থেকে আমি একবার পরীক্ষার প্রশ্ন দিছিলাম তোমাদের। বিষয়টা কিরকম ছিল? প্রথমে কি বলছি? তোমার ইথানলকে জারিত করলে কি উৎপন্ন হবে? আমি অপশনে কিন্তু ইথানোয়িক অ্যাসিড দিই নাই প্রথমবার। অপশনে ছিল কি? ইথানল ছিল, তারপরে ছিল হচ্ছে তোমার ইথানামাইড ছিল, তারপরে হচ্ছে তোমার এসিটামাইড ছিল। এই টাইপের দুই একটা বিষয় উদাহরণ দিছিলাম কোনটা। কিন্তু প্রশ্নটা যদি আমি এইভাবে করি, ইথানলকে সবল জারক দ্বারা জারিত করলে, প্রশ্নটা কি বলছি? ইথানলকে অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলকে সবল জারক দ্বারা জারিত করলে নিচের কোনটি উৎপন্ন হবে? অপশনে ইথানেলও আছে, ইথানোয়িক অ্যাসিডও আছে। তাহলে তুমি কি দাগাবা? যেহেতু তোমাকে স্পেসিফিক ভাবে বলা আছে সবল অ্যাসিড, স্পেসিফিক ভাবে কি দেওয়া আছে? সবল অ্যাসিড, তাহলে অবশ্যই অবশ্যই তুমি কার্বক্সিলিক অ্যাসিডের অপশন যেটা আছে সেটাই দাগাইতে হবে। কারণ আমরা জানি অ্যালকোহল প্রথমত জারিত হয়ে কি তৈরি করবে? অ্যালডিহাইড তৈরি করবে। অ্যালডিহাইড পরবর্তীতে জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। কোন অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে অপশনে যদি তোমার প্রশ্নটা যদি বলা হয় প্রাইমারি অ্যালকোহলকে সবল জারক পদার্থ দ্বারা জারিত করলে নিচের কোনটি উৎপন্ন হবে? অপশনে যদি অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড দুইটাই থাকে, তাহলে তুমি অবশ্যই দাগাবা কোনটা? অ্যাসিডটাই দাগাবা। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি কথাগুলো বুঝতেছো? তোমাদের কিন্তু জৈব যৌগ পড়াইতে গেলে আমারই ভয় লাগে, সব মাথার উপর দিয়ে যায় তোমাদের। হ্যাঁ, যাকে কি বলতে চাচ্ছ বলো। হ্যালো ভাইয়া, ওই যে হ্যাঁ, আপনি বলতেছেন যে ফরমালিনে ওই 40% হচ্ছে ইয়া 40% হচ্ছে ওই মানে মিথানেল। 60% ওয়াটার বলছেন না? হ্যাঁ, হ্যাঁ। তো বইয়ে তো হচ্ছে 52% ওয়াটার আর 8% হচ্ছে ও আমাদের মিথানল। সেটা তো অ্যাজ ইউজুয়াল। আমি তো যেটা বলছি এটা তো গ্রস বিষয়। তুমি যেটা বলছো এটা বুঝছি আমি, ঠিক আছে, যেটা বলছো হ্যাঁ এটা তো হচ্ছে গ্রস বিষয়, ঠিক আছে। হ্যাঁ, না ওই স্পেসিফিকটা বললে একটু হ্যাঁ, ভালো হতো আর কি। আচ্ছা, স্পেসিফিক না ভাবে ঠিক তো আছে। এখন যদি অপশন এটা না থাকে কি করবা? ঠিক আছে, মাঝে মধ্যে ওইভাবে প্রশ্ন দেয় তো এই জন্য। তুমি যেটা বুঝছো ওইটা বুঝছি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখন যেটা পড়াচ্ছি তোমরা একটু বলো তো, বুঝতেছো নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? না না এই বুঝতেছি। তোমরা তোমরা কি বুঝতেছো স্যার নাকি মাথার? বুঝতে জি পেরেছি স্যার লিখতে বুঝতেছি। পারতেছি না স্যার যদি কথাগুলো লিখতে স্যার পারতেছি লেট না। হয়ে যায় তখন স্যার আপনি লাস্টের দিকে পড়াই ভাইয়া তারপরে কার্বনিক মূলকের নামগুলো টাইম একবার দেন বলেন। ভাইয়া একেবারে পড়ানো হয় নাই। এক একজন এক একটা বলে, এখন কেউ বলতেছে একেবারে লাস্ট থেকে পড়ায় সামনে আসতে, কই যে যাবো আদৌ। আচ্ছা, বুঝতেছি না। পোলাপাইন কমে গেলে আর ক্লাস নিয়ে শান্তিও পাওয়া যায় না। আচ্ছা দেখি আমি একটু শেষ দিকে কোন জায়গা থেকে পড়াচ্ছিলাম এটা দেখি একটু। কোন একটা জিনিস পড়ায় না এটা আমার মনে আছে, কিন্তু কোনটা পড়ায় না এটা ভুলে গেছি। আচ্ছা, আগে মনে হয় এটা একটু শেষ করলে বেটার হবে না? এটা একটু আগে শেষ করি, তারপর ওদিকে যাব। কিছু জিনিস পড়ানো হয় না যে, এটা একটু শেষে পড়া দিই, যারা আগ্রহী থাকবে তারা ওই পার্টটা পড়ে নেবে আর কি, যে পড়াবো আর কি। আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা এই যে এখান থেকে আমাদের তেমন কিছু লাগে না, শুধুমাত্র দুই একটা বিষয় আমাদের এই জায়গাটা থেকে লাগে। এখান থেকে আমরা একটা বিষয় শিখবো, ফিঙ্গারপ্রিন্টের একটা বিষয় আছে, যে কই
উম, আচ্ছা আচ্ছা, এই পার্টটাতে একটু আসি। আচ্ছা দেখো, আমাদের এই যে আয়া রশ্মি দ্বারা তোমার কিভাবে জৈব যৌগ শনাক্ত করবো, ঠিক আছে? এই পার্টটাতে আমি একটুখানি ধারণা দিয়ে আসি এখান থেকে। এখানে আমাদের বেশি কিছু লাগে না। তোমার এখানে সোজা আমরা চলে যাই। এখানে দেখো মিডল আয়ার দ্বারা তোমার কি জৈব যৌগের কার্যকরী মূলকগুলো শনাক্ত করা হয়। কোন আয়ার তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা তোমরা অবশ্যই গুণগত রসায়নে পড়ে আসছে, এটা আশা করি অ্যানালাইসিস আমাকে করতে হবে না। কোন আয়ার দ্বারা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করা হয়, মিডল আয়ার দ্বারা শনাক্ত করা হয়, এটাই সবচেয়ে বেশি এখানে পরীক্ষায় আসে। এরপর আসো এই জায়গাটাতে যদি আমরা একটুখানি দেখি, এই পার্টটাতে আমরা সাধারণত এই যে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল বা ফিঙ্গারপ্রিন্ট রিজন বলতে কতটুকু বোঝানো হয়, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট এখানে দুইটা বিষয়, ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল বা ফিঙ্গারপ্রিন্ট রিজন বলতে কতটুকু বোঝায়, 1400 থেকে কত 650, 1400 থেকে কত 650। আর কার্যকরী মূলক শোষণের জন্য শোষণ ব্যান্ড অঞ্চল, ঠিক আছে? কম্পনজনিত একটা হচ্ছে আণবিক, দুইটা পার্ট আর কি। এটাকে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসে, ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল কোনটাকে ইন্ডিকেট করে বা কোনটা নির্দেশন করে, 1400 থেকে কত 650 সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে? আর আণবিক কাঠামোর শোষণজনিত কম্পনজনিত শোষণ ব্যান্ড অঞ্চল তাও একই। আর হচ্ছে কার্যকরী মূলকের কম্পন জনিত শোষণ ব্যান্ড অঞ্চল, তাহলে 1000 থেকে কত 4000। তাহলে প্রশ্ন আসে কিভাবে, এটা তোমাকে এখানে জানতে হবে। সহজ ভাষায় এখান থেকে প্রশ্ন আসবে তিনটা। একটা হচ্ছে সরাসরি তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোনটি ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল, তুমি দেবা 1400 থেকে কত 650, এটা একটা প্রশ্নের ডিজাইন। আরেকটা প্রশ্ন সরাসরি এই লাইনটাই তোমাকে তুলে দিল, আণবিক কাঠামোর কম্পনজনিত শোষণ ব্যান্ড অঞ্চল কত, তাও কত 1400 থেকে কত 650, এটা একটা বিষয় গেল। আবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কার্যকরী মূলকের কম্পনজনিত শোষণ ব্যান্ড অঞ্চল কত, তখন কত 1000 থেকে কত 4000। এই তিনটা প্রশ্ন যাওয়ার পরেও এখান থেকে আরেকটা প্রশ্ন থাকে। এটা প্রশ্নটা কি দেখো তো, ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল, ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল কত 1400 থেকে কত 600। কিন্তু প্রশ্ন যদি এইভাবে আসে ফিঙ্গারপ্রিন্ট ব্যান্ড, তোমাকে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল না বলে যদি বলে যে ফিঙ্গারপ্রিন্ট ব্যান্ড, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত হবে? তাহলে পাশে লিখে রাখো, এখানে পাশে লিখে রাখো খালি স্পেস এখানে আছে না, এই জায়গাটাতে লিখে রাখো ফিঙ্গারপ্রিন্ট। এটা নিয়ে দেখি আমি একটা শীট তোমাদেরকে বানাই দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট ব্যান্ড, পাশে কি লিখবা ফিঙ্গারপ্রিন্ট ব্যান্ড, সেটা লিখে রাখো 1000 থেকে 900, 1000 থেকে 900 সেন্টিমিটার ইনভার্স 1। কি বলছি? ফিঙ্গারপ্রিন্ট ব্যান্ড 1000 থেকে কত 900 সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল যদি আসে, প্রশ্নটা হবে হাজারি স্যারের 1400 থেকে কত 650। আর যদি জিজ্ঞেস করা হয় ফিঙ্গারপ্রিন্ট ব্যান্ড, তখন সেই প্রশ্নটা কার হয়ে যাবে? সেই প্রশ্নটা হয়ে যাবে হচ্ছে কবির স্যারের বইয়ের। সেটা কতটুকু দেওয়া আছে? 1000 থেকে কয়শো 900 সেন্টিমিটার ইনভার্স 1 এনাফ। এর বেশি কিছু তোমার এখান থেকে আপাতত জানার বা বোঝার প্রয়োজন নাই। এই বিষয়গুলো আমাদের লাগবে না, এগুলো শিখো, জীবনে কোনোদিন কি করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। একটা কারো যদি একান্ত শিখতে মন চায়, তাহলে সেক্ষেত্রে সে এই পার্টটা শিখতে পারো। এই যে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড এস্টারের ক্ষেত্রে তোমার কি ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রিকোয়েন্সি সংখ্যা কত, যদি কারো একান্ত শিখতে মন চায় তাহলে 1700 থেকে কত 1750। ক্লিয়ার? এই পার্টটা কারো যদি একান্ত শিখতে মন চায় তাহলে সেক্ষেত্রে এই মানটা 3 নাম্বারটা শিখতে পারো, এর বেশি কিছু এখানে প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি সরাসরি গ্লিসারিন ফেনলে চলে গেছে এই পার্টটাতে, এখানে আমাদের আর কোন একটা বিষয়ের প্রয়োজন নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ডগুলো কি আমরা পড়ে আসছি, এখানে আছে? একটু দেখি। এগুলো এখানে দরকার নাই, হয়তো পড়ানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে খুবই সংক্ষিপ্ত আকারে পড়াশোনা এই পার্টটা গেল। এখন আসো গ্লিসারিন এবং ফেনল, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। গ্লিসারিন এবং ফেনলের এই পার্টটা একটু কি ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি। ঠিক আছে, এক মিনিট একটু।
তাহলে গ্লিসারিন এবং ফেনলের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা লাস্ট দুই একটি ইম্পর্টেন্ট টপিক্স এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক্স কিন্তু, ঠিক আছে? এই গ্লিসারিন এবং ফেনল, এখানে কি শিখবা দেখো, একটা বিষয় আমাদেরকে আগে জেনে নিতে হবে, সেই জিনিসটা হচ্ছে কি এই যে এখানে একটা কথা আছে দেখো, এই যে এই লাইনটা, তেল বা চর্বি, তেল বা চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের কি ট্রাইগ্লিসারাইড। তাহলে তোমরা দাগাবা কোনটা, শুধুমাত্র এই লাইনটাই দাগাবা, তেল ও চর্বি হলো উচ্চতর কিসের, ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড। তোমাকে পরীক্ষায় প্রশ্নটা আসবে কিরকম দেখো, তেল এবং চর্বি ফ্যাটি অ্যাসিডের কি ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, পলিগ্লিসারাইড। তাহলে অ্যান্সার কি হবে, ট্রাইগ্লিসারাইড। অ্যান্সার কি, ট্রাইগ্লিসারাইড। এই জিনিসটা ওয়ার্ডটা ভুল করা যে ওয়ার্ডটা আছে এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল। এরপরে এখানে এসে আমরা কি শিখবো, এখানে এসে এগুলো তোমাদের ডাইজেস্ট আছে বা সামনের দিকে একসাথেও আছে তোমার, এই যে ফার্মিটিক অ্যাসিডের সংকেতটা আমাদের লাগবে, এগুলো কার্বক্সিলিক অ্যাসিডে তোমরা পড়ে আসছো। ফার্মিক অ্যাসিডের সংকেত, স্টিয়ারিক অ্যাসিডের সংকেত, এরপর হচ্ছে তোমার ওলিক অ্যাসিডের সংকেত। কি অ্যাসিড, ওলিক অ্যাসিডের সংকেত এন্ড লিনোলিক অ্যাসিডের সংকেত। এই দুইটা জিনিস তোমরা বুটানিতেও পড়ছো, আবার কেমিস্ট্রিতেও পড়তেছো। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে কয় ধরনের, জাস্ট এটা একটু আমি বলি তোমাকে। যে পরীক্ষার প্রশ্ন আসবে কিরকম দেখো, ফার্মিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, এরপর তোমাকে আরেকটা দিলে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। তোমাকে প্রশ্ন করা হবে নিচের কোন অ্যাসিডটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তোমাকে প্রশ্ন কি করা হবে, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কি বলছি, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অপশন থাকবে ফার্মিটিক অ্যাসিড। তুমি কিন্তু প্রশ্নগুলো আজকে যে কাজটা করবা, যেহেতু সিলেবাস বড়, আজকে অন্য কিছু করা না করো, প্রশ্নের প্যাটার্ন গুলো খেয়াল করো বা প্রশ্নগুলো কি কি হবে, কোন কোন জায়গা থেকে পড়া কিন্তু অনেক, সেজন্য কোন জায়গা থেকে কিভাবে পড়তে হবে জাস্ট পড়ার টেকনিকটা শিখে নাও। অতিরিক্ত বেসিক আমি পড়াতে পারবো কিন্তু দেখা যাবে টাইম পাবো না, সেজন্য একটু আমি একটু কিছু জায়গায় গিয়ে দিয়ে যাচ্ছি, হিন্টস গুলো দিয়ে যাচ্ছি। তাহলে কি বললাম, প্রশ্নটা আসবে কি ধরনের, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, তোমাকে লিনোলিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে অ্যান্সার কোনটা হবে, লিনোলিক অ্যাসিড। তাহলে এই যে লাস্টের দুইটা, এগুলো হচ্ছে অসম্পৃক্ত অ্যাসিড। এটা এই টাইপের একটা প্রশ্ন আসে। আরেক টাইপের প্রশ্ন সরাসরি তোমাকে দিয়ে দেয় নিচের কোনটি ওলিক অ্যাসিডের সংকেত। এই চারটা সংকেত তোমাকে দিয়ে দিল, এই যে দেখো, এই সংকেত, এই সংকেত এবং এই যেখানে যে চারটা সংকেত আছে না, এই চারটা সংকেত দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো নিচের কোনটি ওলিক অ্যাসিডের সংকেত। তাহলে এখান থেকে এটা পারতে হবে। আর তেলের গলনাঙ্ক 20°C কমে, এগুলো তোমরা এজ ইউজুয়াল সিস্টেমে জানো, এগুলো নিয়ে আমরা তো বেশি পড়বো না। এখানে এসে আমরা শুধুমাত্র একটা লাইন পড়বো, সেই লাইনটা হচ্ছে কি, এখানে যে চলে আসো দেখো, অধিক হাইড্রোজেন বন্ধনের কারণে পলিহাইড্রিক অ্যালকোহল, যেমন এই যে ডাইহাইড্রিক গ্লাইকল এবং কি ট্রাইহাইড্রিক গ্লিসারিন, এগুলো কি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দেখো, এই যে এখানে একটা কথা আছে না, গ্লাইকল এবং কি গ্লিসারিন, এই দুইটা বিষয় আমরা শিখবো, সংকেত শেখার দরকার নাই, কি শিখবো এটা একটু বলতেছি। তাহলে গ্লাইকল এন্ড কি গ্লিসারিন, এই দুইটা কি হিসেবে ব্যবহার করা হয় দেখো, আই ড্রপ, স্নো, কোল্ড ক্রিম এবং লিপস্টিক তৈরিতে ময়েশ্চারিং এজেন্ট রূপে ব্যবহৃত হয়। তাহলে এই একটা লাইন যদি তুমি শিখে ফেলো যে হয়, তোমরা কি কি শিখছো, এই যে স্নো পাউডার আর ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, লিপস্টিক, এগুলোর ময়েশ্চারিং এজেন্ট রূপে আমরা গ্লিসারিনের কথা পড়ে আসছি। যদি অপশনে গ্লিসারিন না থাকে, যদি গ্লাইকল থাকে, তাহলে অবশ্যই গ্লাইকল দাগাবা। এটা একটা প্রশ্ন এখানে গেল। আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে দেওয়া হয়, নিচের কোনটি আই ড্রপের, প্রশ্নটা ভালো করে শোনো, নিচের কোনটি আই ড্রপের ময়েশ্চারিং এজেন্ট, ময়েশ্চারিং এজেন্ট ময়েশ্চারিং এজেন্ট রূপে ব্যবহৃত হয়। তাহলে আই ড্রপ কি ড্রপ, তুমি এখানে মেইনলি গোলমার্ক দিয়ে রাখবো কোনটা, এই আই ড্রপের, এটা গোলমার্ক দিয়ে সিঙ্গেল একটা স্টার দাও। নিচের কোনটি আই ড্রপের ময়েশ্চারিং এজেন্ট রূপে ব্যবহৃত হয়, গ্লিসারল বা গ্লাইকল, এই জিনিসটা আই ড্রপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন চলে আসো এরপর, গ্লিসারিনের অপর নাম কি, গ্লিচারল অর প্রোপেন 1,2 ট্রাইঅল, প্রোপেন 1,2 কি অল, ট্রাইঅল, এই জিনিসটা আমরা জানি। তাহলে মাঝে মধ্যে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, মাঝে মধ্যে তোমাকে পরীক্ষায় প্রশ্ন কি দেয়, তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হচ্ছে তোমার গ্লিসারিনটা কি, গ্লিসারিনের অপর নাম কি, প্রোপেন 1,2 ট্রাইঅল, প্রোপেন 1,2 ডাইঅল, এই বিষয়টা। আচ্ছা, এখন এই জায়গাটা থেকে আমাদেরকে একটা বিষয় শিখতে হবে হচ্ছে, হয়ে গেল তোর একটা জিনিস থুয়ালে না পাইলে মেজাজই গরম হয়ে যাবে। দাঁড়াও তোমরা 1 মিনিট।
আচ্ছা, এখন চলে আসো গ্লিসারিনের প্রস্তুতি। গ্লিসারিনের প্রস্তুতিগুলো তোমার মধ্যে জাস্ট নামগুলো শিখতে হবে। এই নামটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বা তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। তেল বা চর্বির কি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, এটাকে সাবানায়ন প্রক্রিয়া বলা হয়। তেল বা চর্বির অম্লে আদ্র বিশ্লেষণ করলে গ্লিসারিন এবং ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। আর প্রোপিন থেকে গ্লিসারিন প্রস্তুত করা হয় আধুনিক সংশ্লেষণ পদ্ধতিতে। তাহলে তোমাকে এখান থেকে শিখতে হবে জিনিসটা কি। প্রথমে আসো, তোমাকে এই জায়গাটা থেকে জানতে হবে ফার্স্ট অফ অল, এই যে গ্লিসারিন উৎপাদন করা যায় না কোনটির মাধ্যমে। নিচের প্রশ্ন আসবে কিরকম দেখো, এজ ইউজুয়াল গদবাঁধা প্রশ্ন যেগুলো এত বছর এসে ধরে আসছে, সেই প্রশ্নটা কিরকম দেখো। তোমার পরীক্ষা প্রশ্নটা হচ্ছে কি ধরনের, পরীক্ষা তোমাকে প্রশ্নটা দেবে নিচের কোন পদ্ধতিতে গ্লিসারিন উৎপাদন করা সম্ভব নয়। ঠিক আছে, চর্বির ক্ষারে আদ্র বিশ্লেষণের মাধ্যমে, তেলের অম্লীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে, একবার চর্বি দিয়ে দিল আরেকবার তেল দিয়ে দিল। কি বলতেছি, চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে, তেলের অম্লীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে, প্রোপেন থেকে গ্লিসারিন। ঠিক আছে, প্রোপিন থেকে গ্লিসারিন। তাহলে অ্যান্সার কোনটা হবে, প্রোপেন থেকে গ্লিসারিন। তাহলে তোমার ভুল হওয়ার প্রবণতাটা কোথায়, ভুল হওয়ার প্রবণতাটা এই যে এটা ছিল প্রোপিন, পরীক্ষায় আসবে এটা প্রোপেন দিয়ে। পরীক্ষায় কি দিয়ে আসবে, এটা প্রোপেন দিয়ে আসবে। তাহলে এই জায়গাটাতে তোমার ভুল হওয়ার একটা কি আছে, সুযোগ আছে। এই জিনিসটা মাথায় রাখবা। এইখান থেকে আমি কিন্তু যে জায়গাগুলোতে তোমরা ভুল করবা, ঠিক আছে, এগুলোই বেশি হাইলাইট করতেছি। ঠিক আছে, একেবারে গ্রসলি বিষয়গুলো পড়াচ্ছি, যেহেতু তোমাদের এতটা ডিপ থেকে জৈব প্রশ্ন আসে না। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা কিরকম দেখো, এই যে এখানে কি দেওয়া আছে দেখো তো, তেল বা চর্বি না, তেল বা কি চর্বির। ঠিক আছে, তেল বা চর্বিকে আমরা কি বলছিলাম, উচ্চতর কি বল ফ্যাটি অ্যাসিডের কি বলছিলাম, ট্রাইগ্লিসারাইড। কি বলছিলাম, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড। তাহলে প্রশ্নটা যদি আমি এইভাবে বলি, তেল বা চর্বি না বলে আমি যদি বলি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইডের ক্ষারীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে বা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াকে কি বলা হয়, সাবানায়ন প্রক্রিয়া। তারপরে হচ্ছে তোমার আরো দুই একটা প্রক্রিয়া দিলাম, ডাও পদ্ধতি, এরপর কিউমিন পদ্ধতি, এভাবে নামগুলো দিলাম। তাহলে কি হবে, এই যে তেল বা চর্বি, এই তেল বা চর্বিকে কি বলছিলাম একটু আগে আমরা বলে আসছিলাম, তেল বা চর্বি হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। এই দেখো ট্রাইগ্লিসারাইড, তেল বা চর্বি কি ট্রাইগ্লিসারাইড। তাহলে এখানে তেল বা চর্বি না বলে যদি আমি বলি ট্রাইগ্লিসারাইডের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, তাহলে কি ভুল হবে, না ভুল হবে না। এই কথাটা মাথায় রাখবা। প্রথমটাতে আমরা আসি, প্রথমটাতে আমরা কি জানবো, এখান থেকে বেশি কিছু আমাদের জানার আসলে দরকার নাই। এই যে সাবানায়ন প্রক্রিয়ার অপর নাম কি, সুফিনিফিকেশন। সাবানায়ন প্রক্রিয়ার অপর নাম কি, সুফিনিফিকেশন। এই জিনিসটা সিঙ্গেল একটা গোল মার্ক দিয়ে স্টার মার্ক দাও। আচ্ছা, এখন এখান থেকে তোমাকে দুই টাইপের প্রশ্ন আসে। এক টাইপের প্রশ্ন হচ্ছে কি, সাবানায়ন অর সুফিনিফিকেশন প্রক্রিয়ার, সাবানায়ন অর সুফিনিফিকেশন প্রক্রিয়ার উপজাত অর বাই প্রোডাক্ট। এই জিনিসটাতে লিখে রাখো, উপজাত অর কি বাই প্রোডাক্ট। তাহলে সাবানায়ন প্রক্রিয়ার উপজাত অথবা বাই প্রোডাক্ট বলা হয় কাকে, গ্লিসারিনকে। বাই প্রোডাক্টের ইংলিশ কি, বিওয়াই, বাই, বিওয়াই, বাই না, বিওয়াই, বাই, PRODUCT, প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে, এটা পরীক্ষায় প্রায় সময় দেয়। সুফিনিফিকেশন প্রক্রিয়ার বাই প্রোডাক্ট কোনটি, সোডিয়াম স্টিয়ারেট, গ্লিসারিন, গ্লাইকল, এভাবে তোমাকে দেওয়া হয়। তাহলে কোনটা কোনটা বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট হচ্ছে গ্লিসারিন। কেন গ্লিসারিন, আচ্ছা এখানে একটা বিষয়, আমরা যখন চাল থেকে যখন ধান বানতে যাই, তখন স্বাভাবিকভাবে, সরি চাল থেকে না, ধান থেকে যখন চালটা বানতে যায়, চালটা উৎপাদন করতে যাই, তখন চালটা, ধানটা যখন আমি মেশিনের মধ্যে দিয়ে দিই, ক্লিয়ার, তখন কিন্তু আমাকে ওরা চালটা ফেরত দেয়। সেই সাথে কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছো তারা দেখবা আরেকটা জিনিস কিন্তু আমাদেরকে ফেরত দেওয়া হয়, সেই জিনিসটাকে আমরা অনেক সময় তুষ বলি। তাহলে আমরা কিন্তু কেউ কিন্তু দোকানে এই উদ্দেশ্যে যায় না যে তুষটা ফেরত নিয়ে আসবো, ঠিক আছে, বা তুষটা নিয়ে আসবো, এই উদ্দেশ্যে যায় না। আমরা যাই কিন্তু চাল আনার উদ্দেশ্যে। কিন্তু চালটা তৈরি করতে গিয়ে, চালটা তৈরি করতে গিয়ে আমাকে কিন্তু, চালটা তৈরি করতে গিয়ে আমাকে কিন্তু স্পেসিফিক ভাবে আরেকটা জিনিস আমি অনিচ্ছাকৃত সত্ত্বেও একটা জিনিস পেয়ে যাই। যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে উপজাত। যেমন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত বা বাই প্রোডাক্ট কোনটা, গ্লুকোজ নাকি অক্সিজেন, অবশ্যই অক্সিজেন। গ্লুকোজটা তোমার হচ্ছে ইচ্ছাকৃতভাবে উৎপাদনকৃত মেইন প্রোডাক্ট। তদ্রুপভাবে সুফিনিফিকেশন প্রক্রিয়ার মেইন প্রোডাক্ট বা প্রধান উৎপাদক হচ্ছে কি সাবান, এই যে সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট যেটা উৎপন্ন করবা সেটা। কিন্তু বাই প্রোডাক্টটা হচ্ছে কি গ্লিসারিন। তাহলে এটা প্রায় সময় পরীক্ষায় দেওয়া হয়, আশা করি এটা আসলে পারবা। আরেকটা বিষয় আমরা একটু জেনে নেব, এই যে গ্লিসারিন আছে তাই না, এই গ্লিসারিনটার
তোমার গ্লিসারিনের এইখানে দেখো কয়টা কয়টা অ্যালকোহল মূলক থাকে গ্লিসারিনে? 3টা। ওয়েজ ওয়েজ ওয়েজ, 3টা ওয়েজ। তার মধ্যে 2 নম্বরে যে একটা কার্বন, এই 2 নম্বর কার্বনের যেটা ওয়েজ সেটা কিন্তু কয় ডিগ্রি কয় ডিগ্রি? 2 ডিগ্রি। 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা, 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে যে ওয়েজটা থাকে সেগুলো হচ্ছে 1 ডিগ্রি করে। আর এইখানে 2 নাম্বার কার্বনে যে ওয়েজটা থাকে সেটা কয় ডিগ্রি? সেটা হচ্ছে 2 ডিগ্রি। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? গ্লিসারিনের 2 নাম্বার কার্বনে, প্রশ্নটা তুমি লাইনটা লিখে রাখো, গ্লিসারিনের 2 নাম্বার কার্বনে যে ওএইচ মূলকটা থাকে সেটা কয় ডিগ্রি? সেটা হচ্ছে 2 ডিগ্রি, এবং এটা কখনো কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় না। তাহলে কি বলছিলাম? এইখানে যে ওএইচটা আছে, এই ওএইচটা, এখানে যে এসটা আছে, এই এসটা কখনো 2 নাম্বার কার্বনে যে ওএইচ মূলকটা থাকে গ্লিসারিনের, সেই ওএইচটা, সে ওএইচটার হাইড্রোজেনটা কখনো কি হয় না? প্রতিস্থাপিত হয় না। এই কথাটা মাথায় রাখতে হবে। শেষ। এরপর চলো আসি এখানে স্প্যান্ড লাই। আমরা বেশি কিছু এই জিনিসটা, স্প্যান্ড লাই এর মধ্যে কয় পার্সেন্ট গ্লিসারিন থাকে? 3 থেকে 5% গ্লিসারিন স্প্যান্ড লাই এর মধ্যে থাকে। আমি যে ওয়ার্ডটাকে মার্ক করছি তুমি জাস্ট সেই ওয়ার্ডটাকে মার্ক করো। আমি যে ওয়ার্ডটাকে মার্ক করতে বলছি কত? স্প্যান্ড লাই এর কত? 3 থেকে কি 5% গ্লিসারিন থাকে স্প্যান্ড লাই এর মধ্যে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস কোনটা? এই যে এটা, ফিটকিরি বা অ্যালার্ম। ফিটকিরি বা কি? অ্যালার্ম। সেটা কতটুকু? ফিটকিরি বা অ্যালার্ম কতটুকু দেখো তো? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট 24 অণু পানি। ডাবল স্টার দাও এই জিনিসটাকে। ফিটকিরি বা অ্যালার্মটা কি? পটাশিয়াম সালফেট এবং কি অ্যালুমিনিয়াম সালফেট কয় অণু পানি? 24 অণু পানি। এটা ডাবল স্টার দাও। পরীক্ষায় প্রশ্ন যদি এভাবে আসে, এক অণু ফিটকিরিতে, ঠিক আছে, এক অণু ফিটকিরিতে, এক অণু ফিটকিরিতে কয় অণু পানি থাকে? তাহলে অ্যান্সার কি হবে? 24 অণু পানি। কি বললাম? এক অণু ফিটকিরিতে কয় অণু পানি থাকে? 24 অণু পানি থাকে। এই কথাটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এক অণু ফিটকিরিতে তাহলে কয় অণু পানি থাকে? 24 অণু পানি থাকে। এই কথাটা আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, তাহলে এই যে আরেকটা বিষয় আমাদেরকে এখানে জানতে হবে। এই যে অ্যালকোহল, কিছুক্ষণ আগে আমরা এই জিনিসটা পড়ে আসছি। এখানে একটু দেখো তো। এখানে কিন্তু উল্লেখ করা আছে, এই যে দেখো। এখানে যে গ্লাইকলটা আছে এবং যে গ্লিসারিন গুলো আছে, সেই গ্লিসারিনের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে কিনা? অবশ্যই হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে এটা কথা একটু মাথায় রাখতে হবে। তাহলে গ্লিসারিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কি উপস্থিত নাকি উপস্থিত না? অবশ্যই হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে। এই কথাটা মাথায় রাখতে হবে অবশ্যই। এবং গ্লিসারিনের আরেকটা কথা তোমাদের এখানে নাই, এটা একটু তোমরা লিখে নিতে হবে। এখানে পাশে কোন একটা জায়গায় তোমরা একটু লিখে রাখো। এখানে যে কোনো একটা জায়গায় তোমরা এই লাইনটা একটু লিখে রাখো। এই যে এই জায়গাটাতে যে কোনো একটা জায়গায় তোমরা লিখে রাখো, গ্লিসারিন হলো বর্ণহীন, গন্ধহীন, মিষ্টি স্বাদযুক্ত তরল পদার্থ। কি কি বলছি? গ্লিসারিন হলো বর্ণহীন, গন্ধহীন, বর্ণ নাই, গন্ধ নাই, মিষ্টি স্বাদযুক্ত, মিষ্টি স্বাদযুক্ত তরল পদার্থ। তাহলে পরীক্ষায় তোমাকে এই লাইনটা কেন শিখতে হবে? পরীক্ষায় প্রশ্নটা আসবে কি রকম দেখো, নিচের কোনটি গ্লিসারিনের বৈশিষ্ট্য নয়? প্রশ্নটা কি আসবে? নিচের কোনটি গ্লিসারিনের বৈশিষ্ট্য নয়? বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, হাইড্রোজেন বন্ধন উপস্থিত। তাহলে কোনটা? স্বাদহীন যেটা বলছি সেটা হচ্ছে অ্যান্সার। কারণ গ্লিসারিন মিষ্টি স্বাদযুক্ত। গ্লিসারিন কি স্বাদযুক্ত? মিষ্টি স্বাদযুক্ত। তাহলে কি বললাম আমি? প্রশ্নটা কি লিখতে বলছি? গ্লিসারিন হলো বর্ণহীন, গন্ধহীন, মিষ্টি স্বাদযুক্ত তরল পদার্থ। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত তুমি যদি জানো তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য বিষয়টা এনাফ। এর বেশি কিছু আপাতত তোমার এখানে দরকার নাই। আর কত ডিগ্রি এখানে কয় ডিগ্রি অ্যালকোহল থাকে বলছিলাম? কয়টা? এখানে থাকে বলছিলাম হচ্ছে 2টা। একটা হচ্ছে এই নাম্বারটা তো হচ্ছে 1 ডিগ্রি। এটা কই? এখানে হচ্ছে 1 ডিগ্রি, 3 নাম্বারটা 1 ডিগ্রি, মাঝখানেরটা 2 ডিগ্রি, এবং 2 ডিগ্রিতে 2 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, সরি 2 ডিগ্রি যেটা ওএইচ মূলক থাকে, মাঝখানের কার্বন যেটা, সেটার ওএইচ মূলকটা কখনো কি হয় না? প্রতিস্থাপিত হয় না। প্রতিস্থাপিত কি হয় না? আচ্ছা, এটা কখনো সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত এজ ইউজুয়ালি হবে না, অন্যগুলো সব প্রতিস্থাপিত হবে। আচ্ছা, এখন আসো আমরা এই পার্টটা পড়লাম। এগুলো আমাদের এজ ইউজুয়াল দরকার নাই। এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেই জিনিসটা কি? গ্লিসারিনের বিয়োজন তাপমাত্রাটা বা পাতন তাপমাত্রাটা কত? এই যে 290, এই 1 অ্যাটমোস্ফিয়ার থেকে অ্যাটমোস্ফিয়ার, এগুলো আমাদের দরকার নাই। তুমি শুধু কি শিখবা? গ্লিসারিনের বিয়োজন তাপমাত্রা কত? 290। কি বলছি? গ্লিসারিনের বিয়োজন তাপমাত্রাটা কত? 290 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? আচ্ছা, এরপরে মোমবাতি শিল্পে মোমবাতির অধিক গলন রোধের জন্য, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ডাবল স্টার দাও। যে ওয়ার্ডটা গোল মার্ক দিছি এই ওয়ার্ডটাকে ডাবল স্টার দেবা।
প্রশ্নটা কি? তোমাকে প্রশ্ন আসবে মোমবাতির অধিক গলন রোধের জন্য নিচের কোনটি মোমের সাথে মিশানো হয়? স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে? অপশনে দিল স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, তারপরে দিল হচ্ছে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি আরেকবার রিপিট করতেছি। পরীক্ষায় প্রশ্নটা আসবে কি, যে ওয়ার্ডটা গোল মার্ক করা আছে, এখন মার্ক করা যে ওয়ার্ডটা আছে সেটাই। মোমবাতির অধিক গলন রোধের জন্য নিচের কোনটি, ঠিক আছে, মোমের সাথে মিশানো হয়? স্টিয়ারিক অ্যাসিড, ফার্মিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, এরপর দিল আরেকটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে স্টিয়ারিক অ্যাসিড, এটা মিশানো হয়। এনাফ, এর বেশি কিছু আপাতত আমাদের জানার দরকার নেই, এগুলো আমাদের সাধারণত লাগে না। এখানে এসে আমরা শুধুমাত্র একটা জিনিস পড়ব, সেই জিনিসটা হচ্ছে কোথায়, এগুলো দরকার নাই আমাদের। অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, এগুলো তোমাদের ডাইজেস্টে সুন্দর করে ডাইজেস্টে পেজ নাম্বার লিখে দিছে ভাই। ডাইজেস্টের মধ্যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এগুলো ভৌত ধর্মটা আমি অলরেডি একটুখানি যেটা আসে পরীক্ষা এটা বলে দিছি। রাসায়নিক ধর্ম তো অ্যাজ ইউজুয়াল শিখবে বিক্রিয়া। তবে এইখানে আমাদের জন্য একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এই যে কথাটা বলছিলাম, এই যে কথাগুলো কিন্তু আমি বলছি এখানে যে কথাটা, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল, এগুলো কথাটা বলছি। এর প্রতিস্থাপন বিক্রিয়া এখানে দেওয়া আছে কয়টা? সরি, শনাক্তকারী বিক্রিয়া এখানে দেওয়া আছে কয়টা? দুইটা দেওয়া আছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে কি অপসারণ বিক্রিয়া। ঠিক আছে? এইখানে তোমাদের ডাইজেস্টে গিয়ে আরো কয়েকটা পাবা। এগুলো ডাইজেস্ট থেকে একটুখানি কি করবা, দেখে নেবা। ডাইজেস্টে গিয়ে আরো দুই একটা পাবা। ঠিক আছে? এইখানের মধ্যে আমাদের মূলত যে বিষয়টা লাগবে সেটা একটু আমি বলি। তুমি প্রথমত শিখবা কি হেডিং, প্রথমত কি শিখবা? প্রতিস্থাপন বিক্রিয়া দ্বারা গ্লিসারিন শনাক্ত করা হয়। কি প্রতিস্থাপন? ওই যে কিছুক্ষণ আগে যেটা বলা, এই যে দেখছো 2 ডিগ্রি অ্যালকোহল মূলকটি কখনো কি সোডিয়াম দ্বারা কি করে না, সোডিয়াম সহ বিক্রিয়া করে না। তুমি জাস্ট শুধু এই লাইনটা দাগাও, এটা আমি আগে পড়ায় আসছি তোমাদের, এই লাইনটা তোমাদের আগে পড়ায় আসলাম। এখানে এই বিক্রিয়াটা তোমার দরকার নাই, ঠিক আছে? জাস্ট তুমি শিখবে এটা। আচ্ছা, এরপরে অপসারণ বিক্রিয়াটা 4 স্টার দাও। এই অপসারণ বিক্রিয়া যেটা আছে সেটাকে কি দাও? 4 স্টার দাও। আচ্ছা, এই অপসারণ বিক্রিয়াটা কি দেবা? 4 স্টার দেবা। কেন 4 স্টার সেটা একটু পরে বলতেছি। এখানে কি আছে দেখো তো, অ্যাক্রোলিন টেস্ট। তাহলে গ্লিসারিনের অপসারণ বিক্রিয়াটাকে অন্যভাবে কি বলা যায়? অ্যাক্রোলিন টেস্ট বলা হয়। কি বলা হয়? অন্যভাবে কি বলা যায়? অ্যাক্রোলিন টেস্ট বলা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন সেটা কিরকম? গ্লিসারিনকে যদি তুমি পটাশিয়াম বাইসালফেট পটাশিয়াম বাইসালফেট আর হাইড্রোজেন সালফেট অথবা অথবা তুমি এখানে অবলিক দিয়ে লিখে রাখো P2O5, অবলিক দিয়ে কি লিখে রাখবা? P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড। ফসফরাস কি অক্সাইড? পেন্টা অক্সাইড। ক্লিয়ার? তাহলে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি বললাম? গ্লিসারিনকে যদি তুমি পটাশিয়াম বাইসালফেট অথবা ফসফরাস পেন্টরক্সাইডের উপস্থিতিতে যদি তুমি কি করে যে হয়, উত্তপ্ত করে যে হয়, তাহলে এই ক্ষেত্রে কি স্বাভাবিকভাবে দুই অণু পানি কি হয়, অপসারিত হয়ে একটা সাবস্টেন্স তৈরি করে, যেটাকে বলা হচ্ছে কি অ্যাক্রোলিন। যেটাকে কি বলা হয়? অ্যাক্রোলিন। এই অ্যাক্রোলিনটা মূলত কি ঝাঁঝালো গন্ধযুক্ত। কি গন্ধযুক্ত? ঝাঁঝালো গন্ধযুক্ত। আচ্ছা, এবার এটার মাধ্যমে এই অ্যাক্রোলিনের গন্ধটার মাধ্যমে আমরা কি করতে পারবো? গ্লিসারিনটা শনাক্ত করতে পারবো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে তোমাকে দুই ধরনের। এক ধরনের প্রশ্ন, তোমাকে প্রশ্নটা কয় ধরনের আসে দেখো, দুই ধরনের প্রশ্ন। এই যে তোমার ডাইজেস্টিভ বিষয়টা ভাই এখানে লিখে দিচ্ছে, 4টা বিষয়ের মাধ্যমে প্রশ্নটা আসে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমরা গ্লিসারিনের প্রশ্ন কয়টা? গ্লিসারিনের প্রশ্ন হচ্ছে দুইটা। 1 নাম্বার প্রশ্ন যেটা আসবে, নিচের কোনটি গ্লিসারিনের শনাক্তকরণ বিক্রিয়া নয়? প্রশ্ন কি বলছি? নিচের কোনটি গ্লিসারিন শনাক্তকরণ বিক্রিয়া নয়? তাহলে তোমাকে প্রতিস্থাপন বিক্রিয়া দিল, অপসারণ বিক্রিয়া দিল, অ্যাক্রোলিন টেস্ট দিল, এই নামগুলো দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন এই জায়গাটাতে আসে, অ্যালকোহলের কত ডিগ্রি মূলকটা, কয় ডিগ্রি মূলকটা প্রতিস্থাপন যোগ্য নয়? ঠিক আছে? এটা পরে আসছি। আরেকটা প্রশ্ন তোমাকে আসে অ্যাক্রোলিন টেস্টে, অ্যাক্রোলিন টেস্ট দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? তাহলে কোনটা শনাক্ত করা যায়? গ্লিসারিন শনাক্ত করা যায়। আরেকটা প্রশ্ন এভাবে আসে, অ্যাক্রোলিন টেস্টের ক্ষেত্রে নিরোধক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? অ্যাক্রোলিন টেস্টে নিরোধক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? তাহলে কোনটা হবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড নাকি পটাশিয়াম বাইসালফেট? অবশ্যই দুটো ইউজ করা হয়। পটাশিয়াম বাইসালফেটও ইউজ করা হয় অথবা ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5, P2O5, তাহলে দুইটা জিনিস ইউজ করা হয়। এটা একটা বিষয় গেল। আচ্ছা, এটা যাওয়ার পরে এখানে থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসে, এবার আরেকটু ডিপ এর দিকে আমরা যাই। এই যে অ্যাক্রোলিন, অ্যাক্রোলিনের সংখ্যা তো দেখছো কিনা দেখো তো, C2 ডাবল বন্ড CH CHO, এই জিনিসটা কি? অ্যাক্রোলিন। তাহলে এইখান থেকে জাস্ট তুমি এই জিনিসটা শিখে গেলা। পরীক্ষায় প্রশ্নটা আসলো কি ধরনের দেখো, পরীক্ষায় প্রশ্নটা আসলো কিভাবে দেখো ভালো করে, নিচের কোনটি, এটা কি অ্যালকিনল, এটা অ্যালকিনল না, সরি, এটাকে আমরা কি বলতে পারি? অসম্পৃক্ত অ্যালডিহাইড বলতে পারি কিনা? এই জিনিসটাকে কি বলতে পারি?
অসম্পৃক্ত অ্যালডিহাইড। পাশে লিখে রাখো তাহলে এই জিনিসটা কি অসম্পৃক্ত অ্যালডিহাইড। এটা কি ধরনের অ্যালডিহাইড তাহলে অসম্পৃক্ত অ্যালডিহাইড। এইটা একটা প্রশ্ন তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি অসম্পৃক্ত অ্যালডিহাইড। অ্যান্সার হবে কি অ্যাক্রোলিন। যদি প্রশ্নটা এইভাবে না করে আমি যদি এইভাবে করি প্রশ্নটা অ্যাক্রোলিন কোন গ্রুপের সদস্য অ্যামাইড অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল। তাহলে অ্যাক্রোলিন কোন গ্রুপের সদস্য অ্যালডিহাইড গ্রুপের সদস্য। তাহলে দেখো জিনিসগুলো কিন্তু তোমরা পড়া থাকে তোমাদের এই যে আমি যদি লিখতে দিই অনেকে এই জিনিসটা লিখতে পারবা কিন্তু প্রশ্নটা যখন এইভাবে তোমার সামনে যখন এপিয়ার করবে অ্যাক্রোলিন কোন গ্রুপের সদস্য তখন কিন্তু সিম্পল জিনিস অনেকে কিন্তু এই জিনিসগুলো পারে না যে এগুলো কিন্তু একান্ত একদম বেসিক জিনিস। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা একটু আমাদেরকে কি রাখতে হবে মাথায় রাখতে হবে। আচ্ছা এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের আরেকটা লাইন তোমরা লিখে রাখবা। আমরা সাধারণত এই গ্লিসারিন তো দিন শেষে কি অ্যালকোহল কিনা গ্লিসারিন তো অ্যালকোহল কিনা অ্যালকোহলকে যদি জারিত করি কি উৎপন্ন হয় অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয় অ্যালডিহাইড উৎপন্ন হয় অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে আমরা এমন কোনো ওয়ে আছে কিনা গ্লিসারিন থেকে আমরা অ্যাসিড তৈরি করতে পারবো এমন কোনো ওয়ে আছে কিনা অবশ্যই আছে। গ্লিসারিনকে যদি তুমি গার্ড নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি কি করো জারিত করো গ্লিসারিনকে যদি তুমি গার্ড নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি কি করো জারিত করো যে হয় গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় কি উৎপন্ন হয় গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে তুমি এখানে পাশে আশেপাশে কোথাও কোনো একটা জায়গায় একটা লাইন লিখে রাখো গ্লিসারিনকে কি বলছি গ্লিসারিনকে কি দ্বারা গার্ড নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে কি উৎপন্ন হয় গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এবার প্রশ্ন আসতে পারে ভাইয়া অ্যালকোহল থেকে তো আপনি বলছেন অ্যালডিহাইড উৎপন্ন হয় অ্যালডিহাইডকে জারিত করলে কি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় কিন্তু গ্লিসারিনের ক্ষেত্রে বলতেছেন গ্লিসারিনকে গার্ড নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে সরাসরি গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় মাঝখানে কি অ্যালডিহাইড উৎপন্ন হয় না। হ্যাঁ মাঝখানে অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার জন্য অবশ্যই তোমাকে কম মানের জারক পদার্থ ইউজ করতে হবে। কম মানের কি ইউজ করতে হবে মৃদু জারক পদার্থের সাথে যদি তুমি গ্লিসারিনের বিক্রিয়া দাও তোমরা বুটানিতে পড়ছিলাম মনে আছে কিনা গ্লিসারালডিহাইড একটা কথা পড়ছিলাম গ্লাইকোলাইসিসের এখানে মনে আছে এই গ্লিসারালডিহাইড উৎপন্ন হয় গ্লিসারিন থেকে। তাহলে গ্লিসারালডিহাইড যদি উৎপন্ন করতে হয় মৃদু জারক পদার্থ লাগবে আর গ্লিসারিন থেকে গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করার জন্য কি লাগবে আমার গাঢ় নাইট্রিক অ্যাসিড বা সবল জারক পদার্থ লাগবে। তবে গ্লিসারালডিহাইডটা কখনো তোমাদের আসে না সেজন্য ওই জিনিসটা আমি এস্কেপ করে চলে গেছি। বুঝাতে পারছি এখন বিষয়টা? আচ্ছা আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না এটা আমাকে কনফার্ম করো তো। মাউসও তো ঠিক মতো হাস না ধরে তোমরা বুঝতেছো? হ্যাঁ বুঝতেছি ভাই। বুঝি নাই কি থেকে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে প্রশ্ন কিরকম আসবে যে আচ্ছা আচ্ছা শোনো একজন বলছে যে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে কি রকম প্রশ্ন আসবে। এক নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া থেকে আলাদা কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে প্রতিস্থাপন বিক্রিয়া জাস্ট তুমি নামটা শিখবা কেন শিখবা এটা তো শুরুতে বলছিলাম আমি তোমাকে প্রশ্নটা আসবে নিচের কোনটি গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া নয়। ঠিক আছে তোমাকে অপশন দেবে প্রতিস্থাপন বিক্রিয়া অপসারণ বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া আর একটা দিলে হচ্ছে তোমাকে সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে সংযোজন বিক্রিয়া এটা দ্বারা গ্লিসারিন তুমি শনাক্ত করতে পারবা না। আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে ঠিক আছে গ্লিসারিনকে সোডিয়াম দ্বারা কি করা হলে বিক্রিয়া করা হলে কোন ডিগ্রি অ্যালকোহল মূলকটা প্রতিস্থাপিত হবে না 1 ডিগ্রি অ্যালকোহল মূলক 2 ডিগ্রি অ্যালকোহল মূলক 3 ডিগ্রি অ্যালকোহল মূলক। ঠিক আছে তাহলে কোনটা হবে না 2 নাম্বারটা হবে না। এখন কেউ যদি প্রশ্ন করে ভাই 3 ডিগ্রি তো হবে না 3 ডিগ্রি তো অ্যালকোহল গ্লিসারিনের মধ্যে নাই 3 ডিগ্রি অ্যালকোহল মূলক তো গ্লিসারিনে নাই আছে কয়টা 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল তার মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহলটা প্রতিস্থাপিত হবে না হবে কোন সরি হবে না কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল মূলকটা। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝাতে পারছি এর বেশি কিছু তোমার আপাতত দরকার নাই এখান থেকে। এরপর চলে আসি আমরা ফেনল। এরপর কোথায় চলে আসবো ফেনল থেকে আমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে। ফেনল এই পার্টটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। আচ্ছা কি আছে দেখো তো ফেনল মৃদু অম্লধর্মী হওয়ায় এটা কি জীবাণুনাশক অথবা পচন রোধক হিসেবেও কি করা হয় ব্যবহার করা হয়। তাহলে ফেনলটা কি হওয়ার কারণে মৃদু অম্লধর্মী হওয়ার কারণে কি হিসেবে ব্যবহার করা হয় বলা হয়েছে আচ্ছা ফেনলের এখান থেকে আরেকটা বিষয় জানতে হবে ফেনলের অপর নাম কি কার্বলিক অ্যাসিড। ফেনলের অপর নাম কি কার্বলিক অ্যাসিড এই জানটা আমরা জানতে হবে। 1 2 নম্বর ফেনল কি ধর্মী মৃদু অম্লধর্মী এই ওয়ার্ডটা যদি কেউ যদি ভুলে যাও এখানে শুধু নামের ক্ষেত্রে খেয়াল করে দেখো তো ফেনল
ঠিক আছে, এখানে দ্বন্দ্ব ন আছে না, এটা দেখো ফেনল, ফেতে ফেনল, নিতে নীল, লতে লাল, ফেনল লিটমাসকে কি করে, লাল করে। কেউ যে এটা এমনি এগুলো আসলে ইজিলি মনে থাকে, এগুলো তো তোমার এত নেমোনিকের দরকার হয় না, তারপরেও তোমার নেমোনিক ভালোবাসে বলেই বললাম। এই যে ফেতে ফেনল, লতে কি, ফতে ফেনল, লতে দ্বন্দ্ব নতে নীল, লতে কি লাল। ফেনল লিটমাসকে লাল করে। আর কোন একটা জিনিস যখন লিটমাসকে লাল করে তাকে কি বলা হয়, অম্লধর্মী পদার্থ বলা হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ফেনল কি ধর্মী পদার্থ, অম্লধর্মী পদার্থ। এক, এবং এটা ডিসইনফেক্টেন্ট তথা জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক তথা পচন রোধক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ফেনল সম্পর্কে আমরা দুইটা বিষয় পড়লাম। একটা বিষয়ের নাম পড়লাম যেটা অম্লধর্মী, আরেকটা বিষয় পড়লাম যে হচ্ছে কি এটা ডিসইনফেক্টেন্ট, আরেকটা হচ্ছে অ্যান্টিসেপটিক। এখানে একটা কথা মনে রাখতে হবে, অ্যালকোহল কিন্তু, ফেনল কিন্তু একটা অ্যারোমেটিক অ্যালকোহলের নাম। ফেনল কিসের নাম পাশে লিখে রাখতে পারো, এগুলো আমি অনেকবার বলছি। ফেনল কি ধরনের অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালকোহল সাধারণত অম্লধর্মী হয় না, কিন্তু ফেনল অবশ্যই অবশ্যই অম্লধর্মী হয়। ফেনল অবশ্যই অবশ্যই কি হয়, অম্লধর্মী হয়। ক্লিয়ার, এই বিষয়টা আলাদা বিষয়। এরপর কি বলা আছে দেখো তো, এরপরে বলা আছে 2,4,6, দেখো তো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসেবে বার্নল ক্রিম রূপে ব্যবহৃত হয়। কি রূপে, বার্নল ক্রিম রূপে ব্যবহৃত হয়। তাহলে দেখো তো ফেনলটা বা পিক্রিক অ্যাসিডটা কি রূপে, বার্নল ক্রিম। তাহলে পরীক্ষায় তোমাকে প্রশ্ন আসে, এই যে পুড়ায় স্থানে, ঠিক আছে, পুড়ায় স্থানে কোন ক্রিমটা ইউজ করা হয়, বার্নল ক্রিমটা ইউজ করা হয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, বার্নল ক্রিম বলা হয় কাকে, পিক্রিক অ্যাসিডকে। আরেকটা প্রশ্ন এখান থেকে বলা হয়, পিক্রিক অ্যাসিডের অপর নাম কি, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। তাহলে একটা লাইন প্রশ্ন অনেকগুলো। আমি আরেকবার বলতেছি, পুড়ার স্থানে, ঠিক আছে, পুড়ে যাওয়া স্থানে কোন ক্রিমটা ইউজ করা হয়, বার্নল ক্রিমটা ইউজ করা হয়। এক, বার্নল ক্রিমের অপর নাম কি, পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডের অপর নাম কি, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা একটা বিষয় গেল। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা প্রশ্ন প্রায় সময় আসে, এই যে এখানে কি দেখতেছো, দেখো তো ডেটল কি, ডেটল। তাহলে ডেটলের রাসায়নিক নামটা কি, 4 স্টার দাও। ডেটলের রাসায়নিক নামটা কি, 4 স্টার দাও। এখানে প্রায় সময় পরীক্ষায় তোমাকে আসে, ডেটলের রাসায়নিক নামটা কি, 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল। তাহলে 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল। তাহলে কি বললাম, ডেটলের রাসায়নিক নামটা প্রায় আসে 4-ক্লোরো, এই যে এখানে দেখো 4 নম্বর কার্বনে একটা কি আছে, এগুলো এই সংকেতগুলো তোমার লাগবে না, তোমাকে জাস্ট এই জিনিসটা জানতে হবে, 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, জেনে নাও। এগুলো বাসায় বসে জেনে নেবা, তবে আপাতত আমি যে জিনিসটা জানানোর চেষ্টা করবো সেই জিনিসটা হচ্ছে কি, দেখো তো ফেনলের 1% জলীয় দ্রবণটা কি হিসেবে ব্যবহার করা হয়, ডিসইনফেক্টেন্ট হিসেবে। আর 0.2% জলীয় দ্রবণটা কি হিসেবে ব্যবহার করা হবে, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হবে। কি হিসেবে ব্যবহৃত হবে, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হবে। তাহলে কি বললাম, ফেনলের 1% জলীয় দ্রবণটা ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হবে, এবং ফেনলের 0.2% জলীয় দ্রবণটা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্নটা, এই শুধু এই লাইনটার উপরে ডাবল স্টার দাও তুমি, প্রশ্নটা আসবে কিরকম দেখো, ফেনলের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে অ্যান্টিসেপটিক বা পচন রোধক হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টিসেপটিকের বাংলা কিছুক্ষণ আগে পরে আসছে, কি রোধক, পচন রোধক। তাহলে ফেনল, তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ফেনলের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে পচন রোধক বা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কত পার্সেন্ট, 0.2%। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো, ফেনলের প্রস্তুতিগুলোর নামগুলো আমরা একটু জানি। ফেনল অনেকগুলো ওয়েতে প্রস্তুত করা যায়, তবে আমরা আপাতত শিখবো দুইটা। 1 নম্বর, কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুত করা যায়। কোন পদ্ধতি, কিউমিন, শুধু নামটা তুমি আপাতত জানো। কোন পদ্ধতি, কিউমিন পদ্ধতি। শুধু এই ওয়ার্ড, যে ওয়ার্ডটা, এখানে একটা বিষয় মাথায় রাখবা, আমি পড়ানোর সময় তোমাদের চেষ্টা করি জিনিসটা যতটা ইজি করে পড়ানো যায়, বা এমন ভাবে বিষয়গুলো পড়ানো যেন, এতদিন তো লিস্ট পড়াশোনাগুলো করছো, পরীক্ষাগুলো দিছো, এত আগে যখন হয়তো পড়াইতাম তখন হয়তো বিষয়টা বোরিং লাগতো, বা এখনো হয়তো বোরিং লাগতেছে অনেকের কাছে, আমি জানি না। তবে একটা জিনিস চেষ্টা করি, যে ওয়ার্ড গুলোকে আমি এভাবে গোল মার্ক দিই, এই যে যেভাবে এই ওয়ার্ড গুলোকে আমি আলাদা করে বলি, এই ওয়ার্ডটা গোল মার্ক দাও, দিন শেষে দেখবা পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন আসে ওই গোল মার্ক করা ওয়ার্ড গুলো থেকে, পরীক্ষার প্রশ্ন আসে। সেজন্য বলা হয় ওইগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, ওইগুলো হচ্ছে কি কিওয়ার্ড। যেমন এই লাইনটা যদি আমি জাস্ট নরমালি এভাবে দাগাই দিই যে হয়, হ্যাঁ তুমি দাগাই দিতে পারো, কিন্তু তুমি ওইখান থেকে কোন ওয়ার্ডটা থেকে প্রশ্ন আসবে তুমি বুঝতে পারবে না। কিন্তু দাগানো লাইনের উপর যখন স্পেসিফিক ভাবে আলাদা করে কিওয়ার্ড গুলমার্ক করতে বলা হয়, অনেকের দাগাতে কষ্ট হয়, ঠিক আছে, কি মার্ক গুলমার্ক যখন দিতে হয় তখন দেখবা যে ওই ওয়ার্ডটা থেকে প্রশ্নটা আসবে।
তাহলে কোন পদ্ধতিতে ফেনল তৈরি করা হয়? কিউমেন পদ্ধতি একটা বিষয় গেল। আরেকটা পদ্ধতি কোন পদ্ধতি? ডাও পদ্ধতি। ঠিক আছে, এই দুইটা পদ্ধতির সাথে আমরা এজ ইউজুয়াল জানি, আর আলকাতরার মাধ্যমে তো ফেনল নিষ্কাশন করা হয়, সেটা আমরা আগেই পড়ে আসছি। তাহলে এই জায়গাটা থেকে তোমাকে পরীক্ষা প্রশ্ন আসবে কিরকম দেখো, পরীক্ষায় প্রশ্নটা আসবে এইভাবে, ডাও পদ্ধতিতে নিচের কোনটি উৎপাদন করা যায়? ফেনল, সোডিয়াম হাইড্রোক্সাইড, বেনজিন, এনিলিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? ফেনল। একই, আমি অপশন একই রাখলাম। যদি প্রশ্নটা এভাবে করি, ডাউন পদ্ধতিতে নিচের কোনটি সংশ্লেষ করা হয়? ডাউন পদ্ধতি, এখন আছে কি, প্রথমে বলছি কি ডাও পদ্ধতি, আবার বললাম কি ডাউন পদ্ধতি। ডাউন পদ্ধতি নিচের কোনটি সংশ্লেষ করা হয়? এই অপশন এ কি? ফেনল, বেনজিন, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর হচ্ছে তোমাকে দিলাম কি, এটা কি বলে, ওই নামই তো আসতেছে না, এনিলিন। তাহলে অ্যান্সার কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের পার্ট। এগুলো তোমরা হয়তো কোনো অর্থনৈতিক রসায়ন না কোন রসায়নের মনে মেবি পড়ছো এই পার্ট গুলো। তাহলে এই যে ডাউন পদ্ধতিটার সাথে অন্য একটা সাবস্টেন্স জড়িত, আর ডাও পদ্ধতির সাথে ফেনল জড়িত। প্রথমে আসো কিউমিন পদ্ধতি। কি পদ্ধতি? কিউমিন পদ্ধতি। কিউমিন পদ্ধতি হচ্ছে সর্বাধুনিক সংশ্লেষণ পদ্ধতি। কি পদ্ধতি? এই ওয়ার্ডটা দাগ দাও। সর্বাধুনিক ফেনলের সর্বাধুনিক সংশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে কত পার্সেন্ট ফেনল সংযুক্ত করা হয়, উৎপাদন করা যায়? 90%। এটা আমরা জানি। বাস, এরপর আমরা কি জানবো দেখো, এক্ষেত্রে আমরা এখানে বেশি কিছুই জানবো না। কিউমিনের অপর নাম কি? এই যে কিউমিনের অপর নামটা জানবো, আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিন কাক, পরীক্ষা প্রশ্নটা কিভাবে আসবে দেখো, নিচের কোনটি কিউমিন, নিচের কোনটি কিউমিন, তোমাকে সংকেত দেবে না, তোমাকে দেবে নিচের কোনটি কিউমিন। ঠিক আছে, প্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন, ঠিক আছে, প্রোপিলিন বেনজিন, এভাবে বিভিন্ন ভাবে নাম দেবে। তাহলে তোমার কিউমিনটা হচ্ছে কি আইসো, জাস্ট এই ওয়ার্ডটা আমি যতটুকু দাগাইছি তুমি ততটুকুই দাগাবা। আইসো কিউমিন হলো কি আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিন কি বললাম? আইসোপ্রোপাইল বেনজিন। এনাফ, শেষ। এরপর চলে আসো ডাও পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল উৎপাদন। ডাও পদ্ধতিতে কি বেনজিন থেকে কি উৎপাদন? ফেনল উৎপাদন। তাহলে ডাও পদ্ধতিতে যখন আমরা বেনজিন থেকে ফেনল উৎপাদন করি, তখন বেনজিনকে প্রথমে ক্লোরোবেনজিন করা হয়, ক্লোরোবেনজিনকে সোডিয়াম ফিনক্সাইড করা হয়, সোডিয়াম ফিনক্সাইড থেকে ফেনল উৎপাদন করা হয়। লম্বা প্রসেস, এগুলো আমাদের কখনো আসেও না, প্রয়োজনও দরকার নাই। তুমি জাস্ট নামটা শিখবা, এরপরে শুধুমাত্র একটা জিনিস জানবা, তুমি এই যে ডাও পদ্ধতিতে যখন ফেনল উৎপাদন করবা, তখন কয় বেনজিনকে, এই যে এটা কি ডাও পদ্ধতিতে যখন তুমি ফেনল উৎপাদন করবা, তখন কোন জিনিসটা বিকারক হিসেবে কোন কোন জিনিসটা লাগতেছে আমার, ঠিক আছে? বিকারক হিসেবে অর্থাৎ বিক্রিয়ক হিসেবে কি কি লাগতেছে আমার? বেনজিন, ক্লোরোবেনজিন লাগতেছে, সোডিয়াম ফিনক্সাইড লাগতেছে। বেশি কিছু না জানলে শুধু এই দুইটা বিষয় জানো তুমি। কি ক্লোরোবেনজিনের সাথে কি লাগবে? 10% সোডিয়াম ফিনক্সাইড। ঠিক আছে, কি বললাম? ক্লোরোবেনজিনের সাথে কি লাগবে? 10% কি? হ্যাঁ ওয়াহিদ, কি বলতে চাচ্ছ বলো, দ্রুত বলিও। হ্যাঁ বলো বলো। ডাউন পদ্ধতিতে কোনটা নিষ্কাশন করা যায় বলছিলেন? ডাউন সোডিয়াম হাইড্রোক্সাইডের আর কি, ওই যে সোডিয়াম ক্লোরাইড গিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের, এটা কি সোডিয়াম ক্লোরাইডের গিয়া আছে না, তড়িৎ বিশ্লেষণ প্রসেস, ওই বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে, ভাইয়া বুঝছি। আচ্ছা। তাহলে এখানে ডাও পদ্ধতির ক্ষেত্রে আমরা কোনটা বিকারক হিসেবে লাগতেছে? ক্লোরোবেনজিনটা এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। এনাফ, এর বেশি কিছু আমার লাগবে না। আলকাতরার মাধ্যমে ফেনল নিষ্কাশন, সেটা আমরা অনেক আগে পড়ে আসছি, এখানে নতুন কিছু করে আমার জানার দরকার নাই। এখানে শুধু একটা জিনিস আমরা জানবো, সে জিনিসটা হচ্ছে এগুলো দরকার নাই। এই যে পরীক্ষাগারে এনিলিন থেকে ফেনল প্রস্তুত করা যায়, এটা আমরা জানি। এই বিক্রিয়াগুলো কিন্তু আমার দরকার নাই। কোন পার্ট? এই পার্টগুলো আমার দরকার নাই, শুধুমাত্র লাস্টের লাইনটা আমরা জানবো। কি আছে দেখো তো, পরীক্ষাগারে ফেনল প্রস্তুতিতে সর্বাধুনিক পদ্ধতির নাম কোনটা বলছিলাম? কিউমিন পদ্ধতি। সর্বাধুনিকটা কোনটা? কিউমিন পদ্ধতি। বাট পরীক্ষাগারে ফেনল প্রস্তুতিতে সবচেয়ে বেশি ব্যবহার করা উত্তম বলা হয় কোনটাকে? এই যে বেনজিন ডায়াজোনিয়াম সালফেট। বেনজিন কি ডায়াজোনিয়াম সালফেট ব্যবহার করাটাই, বাইসালফেট ব্যবহার করাটাই সর্বোত্তম। এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। পরীক্ষাগারে ফেনল প্রস্তুতিতে কোনটা ব্যবহার করা সর্বোত্তম? বেনজিন ডায়াজোনিয়াম বাইসালফেট ব্যবহার করাটা সর্বোত্তম। এটা একটা বিষয় গেল। এখন এই তাপমাত্রা হাবিজাবি এগুলো কিচ্ছু শেখার দরকার নাই, এগুলো পার্ট কোনো কিছু দেখার দরকার নাই, শুধু তুমি লাস্টের লাইনটা পড়বা। এরপর আসো ফেনল শনাক্তকরণ। ফেনল শনাক্তকরণের জন্য যে কয়েকটা প্রসেস আছে, আবার ফেনলের রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে সেগুলো তোমরা ডাইজেস্ট থেকে দেখে নেবা। ঠিক আছে, ফেনলের কি পাশে লিখে রাখো, ফেনলের রাসায়নিক বিক্রিয়া, এই যে ফেনলের বিশেষ বিক্রিয়াগুলো ডাইজেস্ট আছে, এগুলো একটু এখান থেকে একটু কি করতে হবে, দেখতে হবে। ফেনলের বিশেষ বিক্রিয়াগুলো কি করবা? ডাইজেস্ট থেকে দেখবা। আচ্ছা, এখন আসো ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া। ফেনলটা কি বলছিলাম? অম্লধর্মী পদার্থ। যদি অম্লধর্মী পদার্থ হয়, এটা নীল লিটমাসকে লাল করবে কিনা? অবশ্যই নীল লিটমাসকে লাল করবে। শেষ। তাহলে ফেনল শনাক্ত করবা কিসের মাধ্যমে? লিটমাস টেস্টের মাধ্যমে ফেনল শনাক্ত করতে পারবে। এক।
2 নাম্বার বিষয়, আমরা ফেনল কার সাথে বিক্রিয়া দেবে? ব্রোমিন সহ বিক্রিয়া দেবে। ব্রোমিন পানি সহ যখন ফেনল বিক্রিয়া দেবে তখন কোন বর্ণের পদক্ষেপ পড়বে? সাদা বর্ণের পদক্ষেপ পড়বে। কোন বর্ণের পদক্ষেপ? সাদা বর্ণের পদক্ষেপ। 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন করবে। এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফেনলটা যখন ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দেবে তখন কি উৎপন্ন করবে? 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন করবে। পদক্ষেপটা কি বর্ণের? সাদা বর্ণের। প্রশ্ন কিভাবে আসতেছে সেটা পরে বলতেছি। এরপরে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, ফেনলটা কার সাথে বিক্রিয়া দেবে? ফেরিক ক্লোরাইডের দ্রবণের সাথে বিক্রিয়া দেবে। ফেনল কার সাথে বিক্রিয়া দেবে? ফেরিক ক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া দিয়ে তোমার কি তৈরি করবে? ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি করবে। ডাইফেরিক হেক্সাফিনেট, যদিও নামটা আজ পর্যন্ত কখনো আসে না, চিটাং বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে দেয়। ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কোন যৌগটা তৈরি করে? ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি করে। এটা মেডিকেলে আসে না। মেডিকেলে কোন জিনিসটা আসে? মেডিকেলে আসে এই যে এটা। ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কোন বর্ণের পদক্ষেপ তৈরি করে? বেগুনি বর্ণের পদক্ষেপ তৈরি করবে। কোন বর্ণ? এটা তোমাকে জানতে হবে। কোন বর্ণ পদক্ষেপ তৈরি করবে? বেগুনি বর্ণের পদক্ষেপ তৈরি করবে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমাদের জন্য। এরপর আসো আর একটা সে বিখ্যাত পরীক্ষা, ডাবল স্টার দাও, লিবারম্যান পরীক্ষা। কি পরীক্ষা? লিবারম্যান পরীক্ষা। তাহলে কি বললাম? লিবারম্যান পরীক্ষা। এই জিনিসটা খুবই খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, লিবারম্যান পরীক্ষা অনেক লম্বা কিচ্ছা কাহিনী আছে, আমরা এত কিছু জানবো না। ফেনল জাস্ট এতটুকু জানবো যে ফেনল লিবারম্যান পরীক্ষা দেয়, এই কথাটা আমরা জানবো। শেষে একটা জিনিস আমরা পড়বো, এই যে ইন্ডুফেনল যেটা বলা হয়, ইন্ডুফেনলের কালারটা কি? লাল দ্রবণ। ইন্ডুফেনল কি বর্ণের? লাল বর্ণের। শুধু এতটুকুই পড়বো। তাহলে কি বললাম? বললাম যে তুমি পড়বো যে লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান নামক বিখ্যাত পরীক্ষাটা কে প্রদর্শন করে? ফেনল প্রদর্শন করে। 1। 2 নম্বরে যেটা বিষয়, ইন্ডুফেনল, ঠিক আছে, লিবারম্যান পরীক্ষা উৎপন্ন ইন্ডুফেনলটা কি ধরনের বর্ণ প্রদর্শন করবে? লাল বর্ণ প্রদর্শন করবে। ক্লিয়ার? এনাফ গেল আমাদের। আচ্ছা, এরপরে আমরা এখানে কিছু ওরা জেনে নিতে বলতেছে, এটা আমরা আগেই জেনে নিছি। এই যে ফেনল যে লিটমাস পরীক্ষা দেয়, অমুক লিটমাস পরীক্ষা দেয় না, এটা শেষ। ফেনলের মধ্যে এরা এখানে আর কোনো কিছু আনে নাই, নাইট্রোগ্লিসারিনে চলে গেছে। কিন্তু আমাদের কিছু বিষয় এখানে জেনে নিতে হবে। 1 নাম্বার, এখান থেকে আগে কি পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা একটু আমি বলে ফেলি। তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি ফেনলের শনাক্তকারী 159 বিক্রিয়া নয়? কি রে, কতক্ষণের মধ্যে 159 দিলাম না? ইতে আবার হতাকা হর বলে। আচ্ছা, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, কি বললাম? নিচের কোনটি ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়? কি বলছি? নিচের কোনটি ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়? অপশন থাকবে হচ্ছে ব্রোমিন পরীক্ষা, লিটমাস পরীক্ষা, ঠিক আছে, বুনের পরীক্ষা, লিটমাস পেপার পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা, ফেরাস ক্লোরাইড পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। তাহলে অ্যান্সার কি হবে? ফেরাস ক্লোরাইড পরীক্ষা। কিন্তু ফেনল কিন্তু ফেরাস ক্লোরাইড পরীক্ষা দেয় না, কি দেয়? ফেরিক ক্লোরাইড পরীক্ষা দেয়। এই টাইপের একটা প্রশ্ন গেল। আরেক টাইপের প্রশ্ন আমি অলরেডি বলেই ফেলছিলাম, ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কোন বর্ণের পদক্ষেপ তৈরি করবে? বেগুনি বর্ণ পদক্ষেপ তৈরি করবে, এটাও বলে ফেলছিলাম। বিখ্যাত লিবারম্যান পরীক্ষা দিয়ে কোনটা শনাক্ত করা হয়? গ্লিসারিন, ফেনল, নাইট্রোগ্লিসারিন। কোনটা শনাক্ত করা হয়? ফেনল শনাক্ত করা হয়। ইন্ডুফেনল কোন বর্ণের? লাল বর্ণের দ্রবণ। শেষ। এতটুকু জানলে তুমি এনাফ। এরপরে এক্সট্রা কি কি আমাকে জানতে হবে? ফেনলের বিক্রিয়া যেগুলো আছে সেগুলো ডাইজেস্ট থেকে একটু পড়ে নেওয়া। এরপর মাঝখানে একটা লাইন, তুমি যে কোনো একটা খালি স্পেসে একটা লাইন লিখে রাখো। ফেনল 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলেও, ফেনল 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলেও 5% সোডিয়াম বাইকার্বনেটে সাথে বিক্রিয়া করে না। কি বলছি? ফেনল 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলেও 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না। বুঝতে পারছি? খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। আমি আরেকবার রিপিট করতেছি। ফেনল 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলেও 5% সোডিয়াম বাইকার্বনেটের সাথে কি করে না? বিক্রিয়া করে না। এই জিনিসটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা বিশেষ বিক্রিয়ার মধ্যে অ্যাসপিরিন তৈরি কিছু বিশেষ বিক্রিয়া আছে, এই বিষয়গুলো গুলো পড়বো। ঠিক আছে, এগুলো সাধারণত আমাদের দরকার হয় না। আচ্ছা, আরেকটা লাইন তোমাদেরকে লিখে নিতে হবে। সেই জিনিসটা হচ্ছে কি, তোমার একটা লাইন লিখে নিতে হবে। ফেনল বিজারণ বিক্রিয়া প্রদর্শন করে, কিন্তু ফেনল এটা ওই যে বিশেষ বিক্রিয়া যেখানে আছে তোমাদের ওইখানে ডাইজেস্টে পাবা। তবে ফেনল তুমি জাস্ট একটা লাইন লিখে রাখো। ফেনল বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কোন জিনিসটা উৎপন্ন করে? বেনজিন উৎপন্ন করে। এটা তোমরা পড়ছো মনে আছে? ফেনলকে জিঙ্ক চূর্ণ দ্বারা এটা কত 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে, অথবা শুধু তাপমাত্রা না আসে গেলে সমস্যা নাই। ফেনলকে জিঙ্ক চূর্ণ দ্বারা উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা ইউজুয়ালি জানো। মনে আছে কিনা এই বিষয়গুলো তোমাদের? তাহলে এটা ফেনলের বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া?
ফেনলের বিজারণ বিক্রিয়া, এগুলো তোমরা as usually পড়ছো, এগুলো সাধারণত তোমাদের তেমন একটা প্রয়োজন নাই। আর বিশেষ বিক্রিয়ার মধ্যে কি কি আছে, যেমন এই যে পলিমারকরণ বিক্রিয়া আছে, কাফলিং বা যুগলায়ন বিক্রিয়া আছে, কূপ বিক্রিয়া আছে, কূপ বিক্রিয়া এগুলো তোমরা জানো, এগুলো আর রাইমার টাইমেন বিক্রিয়া আছে, এগুলো তোমাদের ডাইজেস্টে আছে, কিছু বিষয় ডাইজেস্টে আছে। রাইমার টাইমেনটা আমরা এখানে পড়বো, এগুলো সাধারণত এখন থেকে তেমন একটা দরকার নাই আর কি। ক্লিয়ার? তাহলে এনাফ আমাদের এই পার্টটা থেকে, ফেনলের এই পার্টটা আমাদের জন্য এনাফ, এর বেশি কিছু এই জায়গাটা থেকে লাগবে না। এরপর আসো নাইট্রোগ্লিসারিন। কি গ্লিসারিন? নাইট্রোগ্লিসারিন। এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, নাইট্রোগ্লিসারিনের পার্টটা। প্রথমে আসো নাইট্রোগ্লিসারিন টিসারিন, এগুলো আমরা জাস্ট এইখানে শুধু একটা জিনিস শিখবো আমরা, কি বলা হয়েছে, টিএনটি। টিএনটির পূর্ণ নামটা কি? 2,4,6, যতটুকু দাগাইছি, টিএনটির অপর নাম কি? 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন, এটা পরীক্ষায় আসে। টিএনটির পূর্ণ নাম কি? 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। তাহলে টিএনটি এন্ড নাইট্রোগ্লিসারিন দুটোটা বিস্ফোরক পদার্থ, সেগুলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ল্যাবরেটরি রসায়নের তোমরা ওই যে একটা সক শিখেছিলে না, এটা কি সিম্বল হ্যাজার্ডের ওখানে শিখেছো, এটা আমরা জানি। তাহলে এখান থেকে শুধু শিখবো কি টিএনটি, টিএনটির পূর্ণ নাম কি? 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। আর টিএনটি তো 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন যেহেতু বলতে, সুতরাং এটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ হবে, এই কথাটা আমরা জানি। এরপর আসো, এখান থেকে আমরা কি জানবো স্পেসিফিক ভাবে নাইট্রোগ্লিসারিন সম্পর্কে? এটা কি বর্ণহীন তেল জাতীয় পদার্থ, এটা বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। খুবই বর্ণহীন তেল জাতীয় পদার্থ, এটা আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি বিস্ফোরক ডিনামাইট তৈরিতে কোনটা ব্যবহৃত হয়। ডাবল স্টার দাও, এই ওয়ার্ডটা ডাবল স্টার দাও। বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? এই জিনিসটা। এক। এরপর এখানে দেখো ব্যবহারে বাই পুরা প্যারাটা পড়তে বলছে। আসলে পুরা প্যারাটা থেকে তো সবগুলো থেকে তো প্রশ্ন আসে না। প্রশ্ন আসে কি কি দেখো, এখানে একটা লাইন আছে, তেলের কণি সন্ধানে কাজে ব্যবহৃত ব্লাস্টিং জিলাটিন এবং কি ক্রুডহাইড তৈরিতে গান কটন, কি কটন? গান কটনের সাথে নাইট্রোগ্লিসারিন মিশানো হয়। আমাদের এত কিছু দরকার নাই, তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে গান কটনের সাথে, অথবা গান পাউডার যেটাকে আমরা বলি, ঠিক আছে, গান কটন আর গান পাউডার, এই গান কটন বনাম কি সেলুলোজ নাইট্রেট, এই গান কটনের সাথে নিচের কোনটি মিশানো হয়? প্রশ্ন আসবে এই ধরনের। কি আসবে? গান কটনের সাথে নিচের কোনটি মিশিয়ে তেলের কণি সন্ধান করা হয়? ঠিক আছে, তাহলে কোনটা মিশানো হয়? নাইট্রোগ্লিসারিন। তুমি দাগাবা কোন দুটো ওয়ার্ড? তাহলে গান কটন ওয়ার্ডটা দাগাবা, এরপর কি দাগাবা? নাইট্রোগ্লিসারিন ওয়ার্ডটা দাগাবা। এনাফ। হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, এটা আমরা আগে থেকে জানি, এই যে এটা এনজাইনা পেক্টোরিসে ব্যবহৃত হয়। এখান থেকে যে জিনিসটা তুমি দাগাবা সেটা হচ্ছে এই এনজাইনা পেক্টোরিস, এবং হৃদ ব্যথা নিবারণে ওষুধ রূপে নাইট্রোগ্লিসারিন, জাস্ট যে ওয়ার্ডটা দাগাইছি এই দুটো ওয়ার্ড, এনজাইনা পেক্টোরিস, ঠিক আছে। এরপর হচ্ছে কি এনজাইনা পেক্টোরিস ও হৃদ নিবারণে, ব্যথা নিবারণে তোমার কি হয়? নাইট্রোগ্লিসারিনটা ব্যবহার করা হয়। এই দুটো লাইন আমরা শিখবো। আর এটা কোথায় ব্যবহার করা হয়? অ্যাসমা রোগে এটা কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে তিনটা লাইন, এই পুরা প্যারা থেকে আমরা কয়টা শিখবো? তিনটা। তাহলে এই পেজ থেকে আমরা কি শিখতেছি? নাইট্রোগ্লিসারিন সম্পর্কে যা শিখতেছে একটু এক নজরে সানে করে ফেলো। এখানে কি কি আছে? এটা হচ্ছে ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে গান পাউডারের সাথে বা গান কটনের সাথে মিলিয়ে তেলের খনি সন্ধানে ব্যবহৃত হয়। এটা হচ্ছে এনজাইনা পেক্টোরিসের কাজে ব্যবহার করা হয়। এটা অ্যাসমার কাজে ব্যবহার করা হয়। এনাফ। এর বেশি কিছু আপাতত তোমার এখান থেকে কি জানার প্রয়োজন নাই। এখন এনজাইনা পেক্টোরিস না দিয়ে এখানে যদি বলে ইসকেমিক হার্ট ডিজিজ, এখানে কি দে? ইসকেমিক এনজাইনা পেক্টোরিস না দিয়ে যদি বলে ইসকেমিক হার্ট ডিজিজ, তাহলে পারবা? সেজন্য অবলিক দিয়ে তুমি লিখে রাখো ইসকেমিক হার্ট ডিজিজের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? তাহলে এই যে নাইট্রোগ্লিসারিন কি করা হয়? ব্যবহার করা হয়। আরেকটা লাইন তোমাকে এই জায়গাটাতে লিখে নিতে হবে, সেই জিনিসটা হচ্ছে তোমার ক্রনিক হার্ট ফেলিওর বা প্রোস্টেট ক্যান্সার, ঠিক আছে। এখানে একটা লাইন, নিচে একটা লাইন লিখে রাখো, নিচে একটা লাইন, এই জায়গাটাতে একটা লাইন লিখে রাখো, ক্রনিক, এই পার্টটাতে একটা লাইন লিখে রাখো, ক্রনিক হার্ট ফেলিওর বা ক্রনিক হার্ট ফেলিওর বা প্রোস্টেট ক্যান্সার, ঠিক আছে। প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে, ঠিক আছে, অ্যাডজাংক্ট থিওরি হিসেবে তোমার কি সরি থেরাপি হিসেবে কি করা হয়? কাজে লাগানো হয়। এত কিছু না জানলেও তোমার শুধুমাত্র দুটো জিনিস লিখে রাখো, কি কি বললাম? হার্ট ফেলিওর, ক্রনিক হার্ট ফেলিওর বা প্রোস্টেট ক্যান্সারে কোনটা ব্যবহার করা হয়? কি থেরাপি? অ্যাডজাংক্ট থেরাপি। ঠিক আছে, এই অ্যাডজাংক্ট থেরাপি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? কি বললাম? ক্রনিক হার্ট ফেলিওর অথবা প্রোস্টেট ক্যান্সারে অ্যাডজাংক্ট থেরাপি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? নাইট্রোগ্লিসারিনটা ব্যবহার করা হয়। তুমি যদি এতটুকু জানো যে হয় তাহলে এনাফ। এর বেশি কিছু আপাতত এখান থেকে জানার কি নাই, প্রয়োজন নাই।
এরপর চলে আসো, এটার প্রস্তুতি এগুলো আমাদের কখনো লাগেও না, লাগবেও না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, এখানে একটা লাইন আমাদের অন্য কাজে লাগবে, সে জিনিসটা কি দেখো তো। ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ওলিয়াম একটা ওয়ার্ড আছে, এই শুধু এই লাইনটা দাগাবা। এটা কিন্তু এখানকার পড়া না, অন্য জায়গার পড়া, এখানে আসছে যেহেতু আমি একটু বলে দিচ্ছি। ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ওলিয়াম। সংকেতটা কি? পাশে লিখে রাখো, H2S2O7। কি বলছি? ধূমায়িত সালফিউরিক অ্যাসিড অথবা ওলিয়ামের অপর নাম কি? সরি, ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ওলিয়াম। সংকেতটা কি? H2S2O7। H2S2O7। এনাফ। এই পার্টগুলো আমাদের কোনো কিছু দরকার নাই। এই যে এখানকার বিষয়ে আমাদের এগুলো দরকার নাই। ব্যবহারের সমস্যাটা একটু এখানে দেখো। নাইট্রোগ্লিসারিন ব্যবহার সমস্যা হলো তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় এটি বেশি বিস্ফোরণ উন্মুখ হয় এবং 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বেঁধে কঠিন হয়। তবে বর্তমানে ইথিলিন গ্লাইকল ডাইনাইট্রেটের সাথে মিশিয়ে এর গলনাঙ্ক কি করা হয়? নিম্ন তাপমাত্রা -1 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়। এই পুরো লাইনের মধ্যে আমার জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন হয়। এই একটা লাইন 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি বলছি? এখানের মধ্যে পুরো লাইনটার মধ্যে আমার লাগবে কত? নাইট্রোগ্লিসারিন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন হয়। অপশনে দেবে কিরকম? অপশনে দেবে কিরকম? -29 ডিগ্রি সেন্টিগ্রেড, 29 ডিগ্রি সেন্টিগ্রেড, 13 ডিগ্রি সেন্টিগ্রেড, 31 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো, আবার কি বলতেছি। নাইট্রোগ্লিসারিন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমাট বেঁধে কঠিন হয়? অপশনে একটা দিল 29 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা দিল হচ্ছে -29 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা দিল হচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা হচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশনগুলো খুবই কনফিউজিং, ভালো করে দেখো। তাহলে অ্যান্সার হবে কোনটা? 13 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, তোমাকে আরেকটা প্রশ্ন আসা হচ্ছে, এই যে এটার নাম কি? নাম কি? সরি, হ্যাঁ, তোমাকে প্রশ্ন আসবে, দেখো, নাইট্রোগ্লিসারিনের তাপমাত্রা, নাইট্রোগ্লিসারিনের গলনাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কমানো হয় কোনটি মিশিয়ে? নাইট্রোগ্লিসারিনের গলনাঙ্ক কমানো হয় কোনটি মিশিয়ে? ইথিলিন গ্লাইকল ডাইনাইট্রেট। এই ওয়ার্ডটা আমার জানা দরকার। ইথিলিন গ্লাইকল কি নাইট্রেট? ডাইনাইট্রেট। এই জিনিসটা মিশিয়ে আমার কি করা হয়? তোমার গলনাঙ্ক কমানো হয়। স্টেপ বিয়োজিত হয় কত কত, এগুলো আমাদের দরকার নাই। তাহলে নাইট্রোগ্লিসারিন সম্পর্কে আমাদের আপাতত এতটুকু পর্যন্ত জানলে হবে, এর বেশি কিছু আমাদের সাধারণত দরকার নাই। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় জানবো। এখন আমরা টিএনটির পার্টটা পড়বো আর কি। নাইট্রোগ্লিসারিনের বাইরে, এর বাইরে সাধারণত নাইট্রোগ্লিসারিন তোমার প্রয়োজন নাই, জানা প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এতটুকু। এরপর আসো টিএনটি অর 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। টিএনটি অর কি? 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। এখান থেকে আমরা কি কি শিখবো? এই পার্টটা থেকে আমাদেরকে কি কি শিখাটা উচিত? ফার্স্ট অফ অল, এটা সংকেত মঙ্কেত এগুলো লাগবে না, এগুলো আমরা আগে পরে আসছি। এখানে আসো, এখানে আসো। টিএনটির গলনাঙ্ক এগুলো সাধারণত তেমন একটা মাঝে মধ্যে মন চাইলে টিচারদের পরীক্ষা প্রশ্ন দেওয়ার জন্য দরকার হলে দেয়, নাহলে দেয় না এই টাইপের। যদি কারো শিখতে মন চায় একটু শিখে নেবা। আচ্ছা, এখানে একটা বিস্ফোরণ মাত্রা লিখছে, এটা একটু আরেকটু সংশোধন করে লিখো। এই জায়গাটাতে একটু সংশোধন করে লিখে রাখো। টিএনটির বিস্ফোরণ শক্তি, টিএনটির বিস্ফোরণ শক্তি কত? 2.8, ঠিক আছে। এটা কি মেগাজুল না? মেগাজুল পার কেজি, ঠিক আছে। এই পার্টটা একটু জানতে হবে। এই পার্টটা যেটা লেখা আছে সেটা, এখানের মধ্যে আমরা এত কিছু জানবো না। শুধুমাত্র বিস্ফোরণের শর্তটা কি দেওয়া আছে দেখো। এই পার্ট, এই ছোট্ট জিনিসটা এখান থেকে এখানে নিচের দিকে কয়েকটা পয়েন্ট পাবো আমরা। এগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে শিখবা। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আমরা পাবো, সেটা হচ্ছে ডেটল, ঠিক আছে। এই যে টিএনটি পরে ফেলতেছে, আরেকটা জিনিস পাবা ডেটল। ডেটল পরে ফেলে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো শেষ। শেষের দিকে গিয়ে হয়তো দু একটা জিনিস পাবো, এটা একটু হালকা পাতলা দেখা দিলে হয়ে যাবে। দেখো, তাহলে নাইট্রোগ্লিসারিনের মতো কি বলা হয়েছে দেখো তো। টিএনটি আঘাত অথবা কম্পন দ্বারা বিস্ফোরিত হয় না, ডেটোনেটর সহযোগে টিএনটিটাকে বিস্ফোরিত করা হয়। তাহলে তোমার পরীক্ষা প্রশ্নটা আসবে কিরকম, এই ওয়ার্ডটাকে দাগ দাও। এই যে নিচের কোন বিস্ফোরক দ্রব্যটিকে, প্রশ্নটা কি হবে? নিচের কোন বিস্ফোরক দ্রব্যটিকে ডেটোনেটর সহযোগে বিস্ফোরণ ঘটানো হয়? প্রশ্নটা কি বলছি? নিচের কোন বিস্ফোরক দ্রব্যটিকে ডেটোনেটর সহযোগে বিস্ফোরণ ঘটানো হয়? তাহলে কোনটাকে ডেটোনেটর সহযোগে বিস্ফোরণ ঘটানো হয়? টিএনটি কে ডেটোনেটর সহযোগে কি করা হয়? বিস্ফোরণ ঘটানো হয়। একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা গেল। এরপরে আমরা এখান থেকে আর কি শিখবো? এই রিঅ্যাকশন গুলো আমার শেখা দরকার নাই। এখানে চলে আসো। শক্তিশালী বিস্ফোরক রূপে টিএনটি ব্যবহৃত হয় কোথায় কোথায়? হ্যান্ড গ্রেনেড, সেনাবাহিনীর বোমশেল,
এরপর যুদ্ধ, এই যে হ্যান্ড গ্রেনেড, আমি যে ওয়ার্ডটা দাগাইছি এটা গোল মার্ক দিয়ে সিঙ্গেল একটা স্টার দাও। সেনাবাহিনীর বুমসেল এটা আমরা জানি। যুদ্ধ জাহাজ ধ্বংসকারক টর্পেডো প্রস্তুতিতে, এই ওয়ার্ডটা 4 স্টার দাও। টর্পেডো এই ওয়ার্ডটা কি, টর্নেডো না কিন্তু টর্পেডো, এই ওয়ার্ডটা গোল মার্ক দিয়ে ডাবল স্টার দাও। ঠিক আছে, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা গেল। এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটির মিশ্রণে কি তৈরি করা হয়? অ্যামার্টল তৈরি করা হয়, যা পুরাতন বিল্ডিং এবং পাহাড় সমতল করা হয়। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন এখান থেকে কি কি, এই যে 3টা লাইন পড়ছি না, এই 3টা লাইন থেকে কি কি প্রশ্ন আসবে এটা একটু বলি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ডাইজেস্টের সাথে একটু মিলে পড়বো। এখানে কি কি, তবে যা যা প্রশ্ন আসে সেটা আমি একবার একবার বলতেছি। 1 নাম্বার, তাহলে টিএনটি সম্পর্কে আমরা কি পড়লাম? এটা গলনাঙ্কটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পড়লাম। আর একটা বিষয় তুমি পড়লে, এটার নামটা বললা, টিএনটি নামটা তুমি পড়লা। আর এটা আরেকটা জিনিস তুমি পড়লে এখান থেকে, সেটার বিস্ফোরণ শক্তিটা কত, 2.8। আরেকটা জিনিস আমরা পড়লাম, ডেটোনেটর সহযোগে কোন বিস্ফোরক পদার্থটির বিস্ফোরণ ঘটানো হয়? টিএনটির বিস্ফোরণ ঘটানো হয়। আরেকটা বিষয় আমাদেরকে এখান থেকে পড়তে হবে, তাহলে তোমার হ্যান্ড গ্রেনেড অথবা সেনাবাহিনীর বোম সেল, এগুলোকে ধ্বংস করার কাজে অথবা কোনটা ইউজ করা হয়? টিএনটি ব্যবহার করা হয়। টর্পের যুদ্ধ জাহাজ ধ্বংস করার, এই যে ভালো করে খেয়াল করো, প্রশ্নটা যদি এইভাবে আসে, তোমরা ভুলটা কোন জায়গায় করে দেখো। যুদ্ধ জাহাজ ধ্বংসকারক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশনে প্রথমে থাকে টিএনটি, 2 নাম্বার থাকে অ্যামার্টল, 3 নাম্বার থাকে টর্পেডো, 4 নাম্বারে দেবে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। অধিকাংশ স্টুডেন্ট প্রথমে যে জিনিসটা দাগায় সেটা হচ্ছে কি, টিএনটি টা দাগায়, কিন্তু ভুল। এখানে দেখো, টিএনটি কিন্তু যুদ্ধ জাহাজ ধ্বংস করে না, যুদ্ধ জাহাজ ধ্বংস করে কোনটা? টর্পেডো। আর এই টর্পেডোটা তৈরি করা হয় কি দিয়ে? টিএনটি দিয়ে। তাহলে তোমাকে এখান থেকে প্রশ্নটা মনোযোগ দিয়ে বুঝতে হবে, তোমাদের ভুলগুলো কিন্তু এই জায়গাটাতে হয়। ঠিক আছে কিনা? তোমাদের ভুলটা হচ্ছে কোন জায়গায়, এই জায়গায়। প্রশ্ন দিয়ে দিল যুদ্ধ জাহাজ ধ্বংসকারক হিসেবে কোনটা, এবং অপশনে প্রথমে থাকে কোনটা? টিএনটি। তোমরা টিএনটিটা প্রথমে দাগা দিয়ে বসে আসো। কিন্তু টিএনটি কিন্তু যুদ্ধ জাহাজ ধ্বংস করে না, যুদ্ধ জাহাজ ধ্বংস করে মূলত টর্পেডো। আর এই টর্পেডোকে তৈরি করে কে? টিএনটি। এটা একটা বিষয় গেল। আর আরেকটা বিষয় দেখো, একই প্রশ্ন, একই দ্বারা পুরাতন বিল্ডিং এবং পুরাতন বিল্ডিং ধ্বংস করে আর পাহাড়কে সমতল করা হয়। এই দেখো, উঁচু পাহাড়কে, পরীক্ষায় প্রশ্নটা আসবে এভাবে, উঁচু পাহাড়কে সমতল করা হয় নিচের কোনটি ব্যবহারের মাধ্যমে? টর্পেডো, অ্যামাটল, টিএনটি, ঠিক আছে, হ্যান্ড গ্রেনেড, এভাবে দিবে। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই হবে অ্যামাটল। কি হবে? অ্যামাটল। এটা আবার আরেকটা প্রশ্ন এই জায়গাটা থেকে আসে, অ্যামাটল কিসের সংমিশ্রণে তৈরি? এই যে দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস টিএনটি। অ্যামাটলটা কিসের সংমিশ্রণে তৈরি? অ্যামাটলটা কিসের সংমিশ্রণে তৈরি বললাম? অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস টিএনটির সংমিশ্রণে তৈরি। বুঝাতে পারছি এই বিষয়টা? তাহলে এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় তোমার এখানে জানা দরকার, সেটা হচ্ছে এগুলো আমাদের, আচ্ছা হ্যাঁ, আর বিষয় এখানে দরকার নাই। আমরা সোজা ডেটলের পার্টটাতে চলে যাই। এই যে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেটলের পার্টটা। এখান থেকে মোটামুটি প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে, ফার্স্ট অফ অল, ডেটলটা কি? জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক। এই জিনিসটা আমরা সবাই জানি। বাণিজ্যিক প্রতিষ্ঠান কি কি তৈরি করে এগুলো আমাদের দরকার নাই। ডেটলের নামও আমরা পরে আসছি। এই যে সোজা এইখানে আসি, ডেটলের আরেকটা রাসায়নিক নামের নাম কি? ক্লোরোজাইলিনল। ডেটলের অপর নাম কি? ক্লোরোজাইলিনল। ডেটলের অপর নাম কি তাহলে? ক্লোরোজাইলিনল। এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, এরপর আসো, ডেটলে কি কি উপাদান থাকে এগুলো তো তোমরা জানো। ডেটলের সংযুক্তিটা, এই যে দেখো, ক্লোরো, এখানে মনে হয় পার্সেন্টেজ, আচ্ছা হ্যাঁ, পার্সেন্টেজটা একটু খেয়াল করে দেখবা। ক্লোরোজাইলিনল সংকেতটা আমার দরকার নাই, এই নামটা জানবা। আর একটা এসে জানতে হবে 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল। এটা সরাসরি ডেটলের কিন্তু রাসায়নিক নাম। এই মেইন উপাদানটার নামেই তোমার কি, ডেটলের নামকরণ করা হয়। সেজন্য ডেটলের অপর নাম কি বলছিলাম? ক্লোরোজাইলিনল। কত পার্সেন্ট? 4.8%। ডাব্লিউ/বি, বি/বি, এই জিনিস দ্বারা কি বোঝায় সেটা কিন্তু আমি পরিমাণগত রসায়ন ক্লাস নেওয়ার সময় এই জিনিসগুলো কিন্তু বুঝাই দিছি। ঠিক আছে, এটা আবার নতুন করে এখানে বলার দরকার নাই। এরপর আইসোপ্রোপাইল অ্যালকোহল 31 কত পার্সেন্ট? 1%। ফাইন অয়েল অর টার্ফিনল 9.9%। এরপর কাস্টার অয়েল বা অন্যান্য পানি যেগুলো 72 এত পার্সেন্ট। পার্সেন্টেজটা ভুল থাকো শুধু থাকো, এটা একটু কি করে নেবো, শিখে নেবো, কারণ এটা পুরাই পরীক্ষায় আসে। কিরকম পরীক্ষায় আসে? পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে 2 ধরনের। ডেটলের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সহজ কথা, জাইলিনল। 1। আরেক টাইপের প্রশ্ন এখানে আসে, নিচের ডেটলের কোন সংযুক্তিটি সঠিক নয়? ক্লোরোজাইলিনল এত পার্সেন্ট, আইসোপ্রোপাইল অ্যালকোহল এত পার্সেন্ট, ঠিক আছে, টার্ফিনল এত পার্সেন্ট। এইভাবে করে পরীক্ষা আসে। তাহলে এই কেন্দ্রিক তোমাকে দুইটা বিষয় জানতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই বিষয়টা তোমাকে কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট।
এরপর চলে আসো, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় বলবো, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। রাসায়নিকভাবে পাইনয়েলের অপর নাম কি? আলফা টারফিনল। ঠিক আছে, আলফা টারফিনল। এতটুকু পর্যন্ত যদি তুমি শিখতে পারো তাহলে এনাফ। এরপরে দুই একটা লাইন এখানে দাগানো আছে, কেউ যদি একান্ত এগুলো শিখতে ভালোবাসো তাহলে পড়াশোনা যারা ভালোবাসো তারা শিখতে পারো, সমস্যা নাই। তবে যারা একেবারেই পারবা না তারা যে লাইনটা দাগাই দিছি এই লাইনটা শিখবা। কাস্টর অয়েলের প্রধান উপাদান কোনটা এটা আমাদেরকে জানতে হবে। এটা কি? রিসিনোইক অ্যাসিড। ঠিক আছে, জাস্ট নামটাই শিখলো, এর বেশি কিছু আমাদের এখান থেকে দরকার নাই। এরপরে চলে আসা হচ্ছে তোমার, এরপরে ক্লোরোজাইলিনলের পার্টটা আমরা পড়লাম, এখান থেকে আমাদের মূল পড়াটা শুরু। কি করে দেখো, এই ক্লোরোজাইলিনল কি করে দেখো, কার্যকর গৃহস্থালির পচন রোধে ব্যবহৃত হয়, বিরক্তি বিশেষে ক্লোজ অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এটা আমার জন্য এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। ফার্স্ট অফ অল আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে আমাকে কি শিখতে হবে? এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা সেকেন্ডারি অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কি? অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল। এক, এটা আমাকে শিখতে হবে। 2 নাম্বার বিষয়, এটা বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত না, সেগুলো সমস্যা নাই। এটা কি? এটির পচন রোধক ক্রিয়ার ফলে ডেটল ফাঙ্গাস এবং জীবাণু মেরে ফেলে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা কি করে? সেকেন্ডারি অ্যালকোহল হিসেবে কাজ করবে। এটা কি? ডেটল। এই যে এটার ফলে, এই আইসোপ্রোপাইল অ্যালকোহলের ফলেই কি করতে পারে? ফাঙ্গাস এবং জীবাণু মেরে ফেলতে পারে। এবং এটা ডেটলকে কি করে? ভালো গৃহস্থালী ক্লিনিং প্রোডাক্টের গুণ সম্পন্ন করেছে। এই ওয়ার্ডটা ক্লিনিং প্রোডাক্ট, গৃহস্থালীর ক্লিনিং প্রোডাক্ট ওয়ার্ডটা গোলমার্ক দিয়ে 4 স্টার দাও। পরীক্ষায় প্রশ্ন আসে কি রাখো দেখো, ডেটলের কোন উপাদানটি, পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে দেখো, ডেটলের কোন উপাদানটি ডেটলকে ভালো গৃহস্থালীর ক্লিনিং প্রোডাক্ট এর গুণ সম্পন্ন করে? ক্লোরোজাইলিনল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আলফা টারপিনল, এটা কি? ক্যাস্টর অয়েল। ঠিক আছে, তাহলে কোনটা হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল। এরপরে আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, অ্যালকোহল ডেটলের কোন উপাদানটির কারণে, ডেটলের কোন উপাদানটির কারণে ডেটলের পচন রোধক ক্রিয়া, ঠিক আছে, আর অ্যান্টিসেপটিক কোয়ালিটি থাকে। কি বলছি? ডেটলের কোন উপাদানটির কারণে ডেটলের অ্যান্টিসেপটিক কোয়ালিটিটা বৃদ্ধি পায়। তাহলে কোনটা বৃদ্ধি পায়? মূলত এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কারণে ফাঙ্গাস মেরে ফেলতে পারে এটা। ক্লোরোজাইলিনল কিছুটা করে, কিন্তু মেইন হচ্ছে কোনটা? আইসোপ্রোপাইল অ্যালকোহলের পার্টটা। টারফিনলের ক্ষেত্রে আমাদের মূলত তেমন কিছু জানার দরকার নাই, এই বিষয়গুলো আগেই পড়ে আসছো তোমরা। ডেটলের উৎপাদন বা এই পার্টগুলো আমাদের তেমন একটা দরকার নাই। আচ্ছা, এই বিষয়গুলো এজ ইউজুয়ালি দরকার নাই। এরপর এই যে ছোট্ট একটা বক্স আছে না, এই বক্সটা থেকে আশা করি যতবার পরীক্ষা দিছে এই বক্স থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো সম্ভাবনা নাই, এবং ভবিষ্যতে যে আসবে না এমন কোনো কি নাই, পসিবিলিটি নাই। তার মানে এখান থেকে যতবার পরীক্ষা দেবা ততবার একটা একটা করে এখান থেকে প্রশ্ন তুমি পাইতেই থাকবা। এখান থেকে সবসময় কি একটা 100% প্রশ্ন তুমি এখান থেকে পাবেই। আহ, আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের জানা দরকার, খুবই এই পুরো জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একটুখানি ইয়ে করে দিচ্ছি তোমাকে, এটাতে আমরা আগে পড়ে আসছি। প্রথমে চলে আসো, ডেটলটা কি? এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, হাবিজাবি, এই কথাগুলো আমরা এখানে বললাম। লাস্টে দুইটা, একটা হচ্ছে স্যাভলন, এখানে কিন্তু 1 2 3 এগুলো আমরা পড়া হয়ে গেছে অলরেডি। স্যাভলন এবং স্যালল এই দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট। স্যাভলন জিনিসটা কি? ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট সেন্ট্রিমাইন্ড এর মিশ্রণ। ঠিক আছে, এটা মূলত এই লাইন, এই দুইটা লাইন সাধারণত তেমন একটা আসে না পরীক্ষায়। আসে কোনটা? এই যে দেখো, শল্য চিকিৎসায় মানে সার্জারিতে। শল্য চিকিৎসা মানে কি? সার্জারিতে কাটা ও ক্ষত স্থান এবং মুখ ধোয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? স্যাভলন ব্যবহার করা হয়। প্রশ্ন আসে, ঠিক আছে, সার্জিক্যাল কাজে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডেটল, স্যাভলন, স্যালল, কোনটা ইউজ করা হবে? নরমালি স্যাভলনটা ইউজ করা হবে, সহজ কথা। এরপর এই যে স্যাললের রাসায়নিক নাম কি? ফিনাইল স্যালিসাইলেট। ফিনাইল কি? স্যালিসাইলেট, এই জিনিসটা জানতে হবে। ফিনাইল কি? সাইলেট, স্যালিসাইলেট। সবচাইতে বেশি আসে এটা কি? এই যে গলার অসুখের কাজে কোনটা সবচাইতে বেশি পরিমাণে ব্যবহৃত হয়? এটা 4 স্টার দাও। গলার অসুখের কাজে কোনটা সবচাইতে? গলা পরিষ্কারক বলা হয়, অবলিক দিয়ে লিখে রাখো, গলার পরিষ্কারক। এটা কি বলা হয়? গলা পরিষ্কারক। এই লাইনটা ডাবল স্টার দিয়ে লিখে রাখো। গলা পরিষ্কারক কাকে বলা হয় তাইলে? এই যে স্যাললকে কি বলা হয়? গলা পরিষ্কারক বলা হয়। লাইনটা ভালো মতো কি লিখে রাখো, লিখে রাখো। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে আপাতত এখান থেকে আমাদের কোনো কিছু জানতে হবে না। এরপরে চলে আসে কি রে, শেষই তো হয় না। এরপরে প্যারাসিটামল আছে। ওমা, পড়া আরো অনেক না? আচ্ছা, শেষ পর্যায়ের দিকে চলে আসছি, আর গুলো লম্বা টান দিতে হবে। আগে প্যারাসিটামলটা পড়ায় ফেলি। দেখো, প্যারাসিটামলের পার্টটা থেকে আমরা সাধারণত কি কি বিষয় জানবো?
এখান থেকে আসো, প্যারাসিটামল। প্যারাসিটামলের অপর নাম কি? এসি2 ফিনোমেন। এসি2 কি মেন? ফিনোমেন। প্যারাসিটামলের অপর নাম কি? এসি2 ফিনোমেন, ঠিক আছে? অথবা এসি2 এসি2 কি ফিনোমেন কেন বলতেছি, এসি2 মিনোফেন। এসি2 কি মিনোফেনও বলা হয়, অথবা প্যারাসিটামলের অপর নাম এসি2 মিনোফেন অথবা এসি2 মিনোফেনল, দুটাই বলা যায়। এসি2 মিনোফেন অথবা এসি2 মিনোফেনল। তাহলে কি বললাম? প্যারাসিটামলের অপর নাম কি? এসি2 মিনোফেন অথবা এসি2 মিনোফেনল, দুইটাই পরীক্ষায় আসে। এরপরে এটাতে একটা বিষয় পড়লাম, আরেকটা বিষয় জানতে হবে, এটা রাসায়নিক নাম। প্যারাসিটামলের রাসায়নিক নামটা একটু জানতে হবে। প্যারাসিটামলের রাসায়নিক নামটা কি দেখো তো, এই যে এখানে N4 হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড। N4 হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড, ঠিক আছে? অনেক সময় এনটা বাদ দিয়ে লিখে 4 হাইড্রোক্সি তোমার কি এসিটালিনার ফিনাইল ইথানামাইড এভাবেও বলা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্যারাসিটামলের রাসায়নিক নাম কি? N4 হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড। ফিনাইল কি? ইথানামাইড। এটা একটা বিষয় গেল। এটা কি হিসেবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার অ্যান্টিপাইরেটিক এবং পেইন কিলার, এই জিনিসটা হিসেবে আমরা ব্যবহার করি। এই জিনিসটা গেল। এটা কি অ্যান্টিপাইরেটিক এন্ড কি হিসেবে ব্যবহার করা হয়? পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে চলে আসো, এই যে এইখানে যে প্যারাটা আছে, এই প্যারাটা তো মুখস্থ করতেই হবে তোমাকে। স্বাভাবিকভাবে কতটুকু দিনে কতটুকু ইউজ করা যায় এই পার্টটা, এটা নিয়ে আর কোনো কিছু বোঝাচ্ছি না। এই জিনিসটা একটু ভালো মতো পড়ে নেবা। এটা তোমরা আমার চাইতে ভালো জানো। তোমরা যে হারে ওই যে সিটাঙ্গে ভাষায় সানাবুট বলো না, সানাবুট চনাবুট আর কি, চনাবুট যেভাবে খাই, ঠিক আছে, সেভাবে কিন্তু বাংলাদেশের মানুষরা কি খায়? প্যারাসিটামল খায় আর কিডনিটা নষ্ট করতে থাকে। সুতরাং এটা একটু ভালো মতো পরে জেনে শুনে নিয়ে নেবা। এরপর চলে আসো, এই ক্ষেত্রে আমরা এই যে হু কর্তৃক অনুমোদিত দেহের তাপমাত্রা কতটুকু হয়? 101 কত 3 ডিগ্রি ফারেনহাইট, এর বেশি হলে প্যারাসিটামলের ব্যবহার অনুমোদন আছে। আর আমাদের হচ্ছে 99 ডিগ্রি ফারেনহাইট হলে স্বাভাবিকভাবে আমরা কি প্যারাসিটামল খাওয়া শুরু করি। এগুলো আমাদের জন্য আর বেশি তেমন একটা ইম্পর্টেন্ট না। এই ক্ষেত্রে একটা বিষয়, এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি? এই যে দেখো, অস্থি সন্ধি, ঠিক আছে? বোন জয়েন্ট যেটা আছে, বোন জয়েন্টের ক্ষেত্রে সরি হ্যাঁ, বোন জয়েন্টের যে ব্যথা সেখানে প্যারাসিটামল কমাইতে পারে, কিন্তু অস্থি সন্ধির ফোলা বা প্রদাহ কমাতে পারে না। এই যে তোমার জয়েন্টের ক্ষেত্রে যেগুলো কি হয়, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস মার্থ্রাইটিস বা যে সমস্ত অস্থি সন্ধির ফোলা বা গিয়ার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় না? প্যারাসিটামলটা ব্যবহার করা যায় না। জাস্ট এই লাইনটা তোমরা এখান থেকে জানা দরকার। আর এখানে তাপমাত্রাটা কত হয় এটা একটু জানা দরকার। এরপর আমাদের এই সমস্ত বিষয়গুলো এখানে কোনো কিছু সাধারণত প্রয়োজন হয় না। আমরা সোজা এসপিরিনের পার্টটা করি। না, আচ্ছা, এখানে এই বিষয়টা, জ্বর এবং ব্যথা নিবারক হিসেবে প্যারাসিটামল এবং এসপিরিন দুইটাই ব্যবহার করা হয়, কিন্তু এসপিরিনটা একটু বেশি ক্ষতি সাধন হয় সাধারণত। স্যালিসাইলিক অ্যাসিড ও কি অ্যান্টিসেপটিক, অ্যানালজেসিক এন্ড কি তোমার কি অ্যান্টিপাইরেটিক। এখানে স্যালিসাইলিক অ্যাসিডের আরেকটা স্পেসিফিক কোয়ালিটি আছে, সেটা হচ্ছে কি হিসেবে ব্যবহার করা হবে? তোমার অ্যান্টিসেপটিক হিসেবে কি করা হবে? ব্যবহার করা হবে। এই জিনিসটা একটু গেল। এবং এই স্যালিসাইলিক অ্যাসিডের বেশ কিছু লবণ আছে, তার মধ্যে একটা লবণের নাম হচ্ছে কি মিথাইল স্যালিসাইলেট, আরটার নাম ফিনাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেটটা ফ্লেভারিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফিনাইল স্যালিসাইলেটটা হচ্ছে অ্যান্টিসেপটিক লোশন, স্যালল তৈরিতে ব্যবহৃত হয়। কি বলছি? ফিনাইল স্যালিসাইলেটটা অ্যান্টিসেপটিক লোশন, স্যালল তৈরিতে কি হয়? ব্যবহৃত হয়। স্যালল তৈরিতে কি করা হয়? ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা বিষয় গেল আমাদের। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেই জিনিসটা কি বলা হয়েছে দেখো তো। স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি ফেনল থেকে তো তৈরি করব। স্যালিসাইলিক অ্যাসিড কোথা থেকে তৈরি করবা? ফেনল থেকে তৈরি করবা। কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়? জাস্ট বিক্রিয়ার নামটা জানতে হবে। কুপ স্মিথ রিঅ্যাকশন। কুপ স্মিথ রিঅ্যাকশন, ডাবল স্টার দাও। তাহলে পরীক্ষা প্রশ্ন আসে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপাদনে, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতিতে কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়? কোন বিক্রিয়াটা? কুপ স্মিথ রিঅ্যাকশন। কোন বিক্রিয়া বললাম? কুপ স্মিথ রিঅ্যাকশন। এনাফ। এখান থেকে আমরা বেশি কিছু জানবো না, এগুলো প্রয়োজন নাই। আরেকটা বিষয়, এই লাস্টের বিক্রিয়াটা আমাদেরকে জানতে হবে। কি বিক্রিয়া? লাস্টের বিক্রিয়াটা কি তোমাকে জানতে হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড থেকে, ভালো করে খেয়াল করো, ফেনল থেকে কি তৈরি করলা? স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করলা। কোন বিক্রিয়ার মাধ্যমে? কুপ স্মিথ রিঅ্যাকশনের মাধ্যমে। ঠিক আছে? আরেকটা বিষয়, এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি করবা। কাকে কাজে লাগিয়ে? পরীক্ষায় প্রশ্ন আসে। স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরিতে কোনটির স্যালিসাইলিক অ্যাসিডের সাথে কোনটির বিক্রিয়ায় অ্যাসপিরিন তৈরি হয়? এটার নাম কি দেখো তো? এই জিনিসটার নাম কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটার নাম কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড, অর্থাৎ অ্যাসিডিক ইথানোয়িক অ্যানহাইড্রাইড বলা হয় আর কি। ঠিক আছে? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। এইটাকে কাজে লাগিয়ে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে কি ইউজ করা হয়? তোমার
এই যে দেখো এখানে লাইনটা লেখা আছে স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যানহাইড্রেটের মিশ্রণকে 90°C তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় কি উৎপন্ন হয়? অ্যাসপিরিন উৎপন্ন হয়। আর অ্যাসপিরিনের কি কি কোয়ালিটি বা বৈশিষ্ট্য ছিল সেটা একটু আগেই তোমরা কি পড়ে আসছো। তাহলে আমাদের প্যারাসিটামল থেকে কি কি জানতে হচ্ছে আরেকবার রিভিউ করি। প্যারাসিটামলের রাসায়নিক নামটা কি? প্যারাসিটামলের অপর নাম কি? এসিটামিনোফেনল। আর রাসায়নিক নামটা কি? 4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। এটা গেল প্যারাসিটামলের যে ডোজ গুলো আছে এই ডোজ গুলো একটু জানতে হবে। আর প্রদত্ত শরীরের তাপমাত্রা কত হলে তোমার প্যারাসিটামল ব্যবহার অনুমোদন 101 কত 3 ডিগ্রি ফারেনহাইট না কত সরি এটা কি? হ্যাঁ ফারেনহাইট। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে এটা এটা হচ্ছে আমাদের বুন সন্ধির ব্যথা কমাইতে পারে, ফোলা বা প্রদাহ তথা ইনফ্লামেশন কমাতে পারে না। এরপর আসো এই তোমার ফেনলকে যখন কি করব? কুভ-স্মিথ বিক্রিয়ার মাধ্যমে আমরা স্যালিসাইলিক অ্যাসিড উৎপাদন করব। এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি ইথানোয়িক অ্যানহাইড্রেটের রিঅ্যাকশন করি যে হয় তাহলে সেক্ষেত্রে কি প্রোডাকশন হবে? প্রোডাকশন কোনটা হবে? প্রোডাকশনটার নাম কি? এটার নাম কি? অ্যাসপিরিন প্রোডাকশন হবে। বাস এতটুকু যদি তুমি জানো যে হয় এনাফ। এরপর জৈব যৌগের বিশুদ্ধতা এবং শনাক্তকরণের পার্টগুলো তোমাদের ডাইজেস্টে খুব সুন্দর করে দেওয়া আছে। এটা এখান থেকে তেমন একটা না শিখলেও চলবে। ঠিক আছে? এখান থেকে তেমন একটা সাধারণত আমাদের জন্য কি নাই, প্রয়োজন নাই। আবার মলিস্যাকারাইড এগুলো তো তোমাদের জ্ঞাতে আছে। জাস্ট কয়েকটা বিষয় দেখাই দিই। তাহলে এই পার্টটা থেকে তোমাদেরকে যে বিষয়টা জানো, দুইজনকে একটু এডমিট দিয়ে আসি। তাহলে জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ডটা তোমরা এগুলো ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পড়ছো, আবার জ্ঞাতেও পড়ছো। এটা কি বলে? নাম মতো আসতেছে না। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এই জিনিসটা পড়ছো, আবার তোমাদের ডাইজেস্টে আছে। পলিমার এবং প্লাস্টিসিটি, এখান থেকে প্রশ্ন একটা আসবেই, এটা ধরে রাখো। জৈব যৌগ থেকে যদি প্রশ্ন আসে এই জায়গাটা থেকে প্রশ্ন আসবেই। পলিমার এবং প্লাস্টিসিটি এখান থেকে ঘুরে ফিরে একটা আসবে এবং ভুলই করবে। এটা যেভাবে বলো না কেন এই জিনিসটা ভুল করবে। যদি তুমি একটু পড়ার সময় একটু এখান থেকে অনেক পড়া, কিন্তু এত কিছু পরে তুমি কি করতে পারবে না, শেষ করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। তো আমি যে বিষয়গুলো এগুলো হচ্ছে তোমরা এজ ইউজুয়াল পড়বে, এগুলো নিয়ে আমি অত কেন করতেছি না। এখানে প্রাকৃতিক পলিমার উদাহরণগুলো জানবা, কৃত্রিম পলিমার উদাহরণ জানবা, অর্ধকৃত্রিম উদাহরণগুলো জানবা। আমি যে দু একটা বিষয় তোমাদেরকে জানানো প্রয়োজন বলে মনে করি এইটা একটু কই। এটা এগুলো দাগানোর বিষয়গুলো এজ ইউজুয়াল হালকা পাতলা দেখবে, এগুলো ডাইজেস্ট থেকে সুন্দর করে পড়বে তোমরা। এই যে যেটা আমি একদম না পড়লে নয় সেটা একটু একটু বলে দিচ্ছি। এই যে ব্যাকেলাইট এবং মেলামাইন কি জাতীয় পলিমার? থার্মোসেট প্লাস্টিক পলিমার। কি বলছি? তুমি এখান থেকে শিখবা কি? এই যে থার্মোসেট প্লাস্টিক পলিমারের অপর নাম কি? ব্যাকেলাইট এন্ড কি নাম বললাম? মেলামাইন পলিমার। এটা একটা বিষয় তোমাকে এখান থেকে জানতে হবে। আরেকটা বিষয় এই যে ক্রস লিঙ্ক জটিল পলিমার বলা হয় কাদেরকে? এলেনটা। থার্মোসেট প্লাস্টিক পলিমারকে হচ্ছে কি ক্রস লিঙ্ক জটিল পলিমার। উদাহরণ হিসেবে আমরা কি জানলাম? ব্যাকেলাইট এন্ড মেলামাইন, এটা একটা বিষয় জানলাম। আর থার্মোসেটের ক্ষেত্রে হচ্ছে পলিথিন, টেরিথিলিন, ক্যারালাইট, এগুলো তোমরা জানো। এইখানে এসে আর আমাদের এই পার্টটা 4 স্টার, এখান থেকে প্রশ্ন আসবেই। এটা কি স্টার? 4 স্টার। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলাস্টোমার 3টা, পলিবিউটাডাইন, পলিআইসোপ্রিন, পলিক্লোরোপ্রিন। ঠিক আছে? পলিক্লোরোপ্রিন। এই যে পলিক্লোরোপ্রিনের অপর নাম কি পড়ছিলাম মাথায় আছে? নিওপ্রিন। গতকালকে পড়ছিলা। নিওপ্রিন গ্লাভসটা কি কাজে ব্যবহার করা হয়? তৈল জাতীয় পদার্থ এবং জৈব দ্রাবক নিয়ে কাজ করার সময় নিওপ্রিন গ্লাভসটা ব্যবহার করা হয়। এটা ওয়ান কাইন্ড অফ কি ইলাস্টোমার। তাহলে এটা কোথায় কি কাজে ব্যবহার করা হয় ভালো করে খেয়াল করো। পলিবিউটাডাইন এটা রাবার গ্লাভসের কাজে ব্যবহার করা হয়। ক্লোরোপ্রিনটা মেডিকেল টিউবিং এর ক্ষেত্রে বা জুতা তৈরিতে ব্যবহার করা হয়। দুইটা বিষয় গেল। মাঝখানে বেশি আসে কোনটা? সার্জিক্যাল গ্লাভস। সার্জিক্যাল গ্লাভসটা কি কাজে ব্যবহার করা হয়? পলিআইসোপ্রিন। কি কাজে ব্যবহার করা হয়? পলিআইসোপ্রিন। আচ্ছা, এখন এই যে তাপমাত্রাটা এখানে লাগে, একটা তো বিষয় এখানে লাগে, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বললাম কোনটা? সার্জিক্যাল গ্লাভসটা। তাহলে এখানে তাপমাত্রাটা কত দেখো তো? পলিবিউটাডাইন এটা কত? 106। কত? 106। ঠিক আছে? তাহলে 106 এখান থেকে ধরো তুমি 106 থেকে 40 বা 43 বিয়োগ করবা, যা আসবে 106, 165 আর 43, এগুলো একবার পড়লে তোমার এজ ইউজুয়াল মনে থাকবে। এটা নিয়ে দরকার নাই এজ ইউজুয়াল সিস্টেমে। তাহলে এই পার্টটা গেল। এই জিনিসটা মাস্ট বি এটা ডাইজেস্টের সাথে মিলাই শিখবা। কোনটার এখানে এইগুলো শিখার দরকার নেই তোমার। এই যে মনোমার গুলোর নাম, এই যে এখানে পলিমারের নামগুলো লাগবে, সাথে এই পার্ট গুলো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এই পার্ট গুলোর সাথে লাগবে। এটা এখানেও একটা আছে, আবার শেষে গিয়ে ওইদিকে ভিতরের দিকে কি আছে?
বর্ণনা আছে, দুটোটা মিলাই এই জিনিসটা শিখতে হয়, দুটোটা মিলিয়ে এই জিনিসটা কি করতে হয়, শিখতে হয়। ঠিক আছে, তার মধ্যে আমি কয়েকটা বিষয় এই যে গোল মার্ক দিচ্ছি, এগুলো একটু ভালো করে দেখবা। টেফলন, টেফলন তৈরিতে ব্যবহৃত হয় কোনটা, এই যে পলি টেট্রাফ্লুরো ইথিলিন, এটা ব্যবহৃত হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এক, 2 নাম্বার হচ্ছে তোমার এই যে টেলিভিশন ক্যাবিনেট এবং কি ইনসুলেশন, টেলিভিশন ক্যাবিনেট এন্ড ইনসুলেশন, এটা তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, পলিএস্টেরিন ব্যবহৃত হয়, পলিএস্টেরিন ব্যবহৃত হয়। কৃত্রিম সোল অর অরলন তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, কৃত্রিম সোল অর অরলন তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল। এরপর এখানে আসলো কম্পিউটার ডিস্ক, কম্পিউটার ডিস্ক তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, এই যে পলিভিনাইল এসিটেট। শুটকুট, শুটকুট তৈরি কাপড় তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, পলিভিনাইল এসিটেট। তাহলে পড়া কিন্তু এখানে কমাই দিছি আমি। এখানে কি শিখবা, টেফলন তৈরিতে ব্যবহৃত হয় কোনটা, পলি টেট্রাফ্লুরো ইথিলিন, এটা গেল। এরপর এখানে বললাম টেলিভিশন ক্যাবিনেট এবং কি ইনসুলেশন, পলিএস্টারিন। কৃত্রিম সোল আর অরলন তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল, এগুলো শেখার দরকার নাই। এরপর শুটকুটের কাপড় তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, পলিভিনাইল এসিটেট। কম্পিউটার ডিস্ক তৈরিতে কোনটা ব্যবহৃত হয়, তাও পলিভিনাইল এসিটেট। একটা পার্ট এখানে চলে গেল, এগুলো আমাদের শেখার প্রয়োজন নাই। এরপর সেই বিখ্যাত জিনিস, এখানে একটা জিনিস আছে, এটা কই, প্রথমে আসো পিভিসি। পিভিসির ক্ষেত্রে এখানে কি কি ব্যবহার প্রভাবকটা ইউজ করা হয়, বিনাইল ক্লোরাইড, এটা আমরা অন্য জায়গায় পড়ছি, এখানে শেখার দরকার নাই। এখানের ব্যবহারটা মাস্ট লাগবে, পিভিসির ব্যবহারটা মাস্ট লাগবে। তবে পিভিসি এর ব্যবহারটা মাস্ট লাগবে। এখান থেকে একটুখানি আমি বলি, তোমরা এখান থেকে কি কি শিখবা, এখান থেকে অন্য কিছু শিখো বা না শিখো, এই যে কই, রেইনকোট, গ্রামোফোন, রকেট, ফোরেস্টার দাও। আর কিছু শিখো বা না শিখো, রেইনকোট এবং কি গ্রামোফোন, রেকর্ড, এটা ফোরেস্টার। ঠিক আছে, এরপর কৃত্রিম চামড়া তৈরি, জাস্ট দাগ দাও, প্লাস্টিক সিরিঞ্জ দাগ দাও। তাহলে কৃত্রিম চামড়া তৈরি এবং প্লাস্টিক সিরিঞ্জ, এই দুটো জাস্ট দাগ দিয়ে থাকবা। ঠিক আছে, এগুলো জাস্ট দেখবা। তবে মেইনলি শিখবা কোনটা, রেইনকোট এবং গ্রামোফোন, রেকর্ড, ফোরেস্টার, এগুলো। এরপর চলে আসো পলিএস্টারিন, পলিএস্টারিন আমরা আগেও পড়ে আসছি, এগুলো আমাদের এজ ইউজুয়ালি। এখান থেকে একটা জিনিস তবে এটা জানতে হবে, বেনজিনের সাথে ইথিলিন যোগ করলে কোন পলিমারটা পাওয়া যায়, পরীক্ষা প্রশ্ন সেটা। বেনজিনকে ইথিলিন সহযোগে উত্তপ্ত করলে, বেনজিনকে ইথিলিন সহযোগে উত্তপ্ত করলে কোন পলিমারটা পাওয়া যায়, পলিএস্টারিন পাওয়া যায়। কি বলছি, কথাটা মনে থাকবে কিনা, বেনজিনকে ইথিলিন সহযোগে উত্তপ্ত করলে, বেনজিনকে ইথিলিন সহযোগে উত্তপ্ত করলে কোন পলিমারটা পাওয়া যায়, পলিএস্টারিন পাওয়া যায়। প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, ফেরিক অক্সাইড অথবা ক্রোমিক অক্সাইড। প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়, ফেরিক অক্সাইড আর ক্রোমিক অক্সাইড। তাহলে পলিএস্টারিনের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, বেনজিনের সাথে ইথিলিনের বিক্রিয়ায় কোন পলিমারটা পাওয়া যায়, পলিএস্টারিন পাওয়া যায়। প্রভাবক হিসেবে কাকে ইউজ করবা, ফেরিক অক্সাইড আর ক্রোমিক অক্সাইড। পড়া সংক্ষিপ্ত করে দিছি। এরপর চলে আসো এটার ব্যবহার, ব্যবহারের মধ্যে বেসিক্যালি আমরা কি শিখবো, এটা আগে বলে আসছিলাম, এই যে টেলিভিশন ক্যাবিনেট, এই কথাটা আগে পড়ে আসছিলাম। ঠিক আছে, আর একটা কি ছিল, ইনসুলেশন, ওই দুটো বিষয় শিখলে হবে। টেফলন, এটা খুবই ইম্পর্টেন্ট। টেফলনের ক্ষেত্রে একটা বিকারকের নাম পড়ার কথা ছিল, ফেন্টন বিকারক। এই যে প্রভাবক রূপে ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারক্সাইড ব্যবহৃত হয়, পাশে লিখে রাখো ফেন্টন বিকারক। এটাকে কি বলা হয়, ফেন্টন বিকারক। কি বিকারক বলা হয়, ফেন্টন বিকারক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে হালকা পলিমারের একটা নাম থাকার কথা, পলিপ্রোপিলিন, এটা এখানে খুঁজে পাচ্ছি না কেন আমি, এটা তোমাদের বইয়ে আছে কোন একটা জায়গায়, এটা একটু দেখে নেবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পার্টটা গেল আমাদের, এই যে এটার নাম কি, ফ্যান্টন বিকারক। ঠিক আছে, এটা পার্ট গেল। এরপরে এই যে এটার ব্যবহারটা কি দেখো তো, রান্নার ফ্যান। ঠিক আছে, রান্নার কি, ফ্রাই প্যান। এরপর হচ্ছে জাহাজের রজ্জু এবং বাল্ব তৈরিতে কোনটা ব্যবহার করা হয়, এই যে এই দুটো লাইন, রান্নার ফ্রাই প্যান এবং কি জাহাজের রজ্জু এবং কি প্যান তৈরিতে কোনটা ব্যবহার করা হয়। এই পার্টটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এরপরে আমরা আরেকটা বিষয় তোমাদেরকে জানা প্রয়োজন, এখানে সবচাইতে হালকা পলিমার, এটা আমি এখানে পাচ্ছি না কেন, বুঝতেছি না, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তোমরা পাইলে। সবচেয়ে হালকা পলিমার একটা বইয়ের বাম পাশে পেজের দিকে ছিল, আমার কাছে বই আছে মনে হয়, দাঁড়াও 1 মিনিট, আমি বইটা থেকে একটু দেখি। এটা মুশফিকের দাগায় নাই মেবি, পাইছি, 334 নাম্বার পেজ তোমাদের বইয়ের, 334 নাম্বার পেজ। ঠিক আছে, 334 নাম্বার পেজের একদম নিচের দিকে, 334 নাম্বার পেজের একদম কি
নিচের দিকে, এটা তো এখানেই থাকার কথা। এর আগের পেজটাতে এই পেজটা গ্যাপ দিয়ে দিছে না? ৩৩৪। হ্যাঁ, ও ইয়েস, এটাই পুরাতন বই। ৩৩৪ না এখানে, এইজন্য ৩৩৪ নম্বর পেজের একদম নিচের দিকে গিয়ে একটা কথা আছে, দেখো। পলিপ্রোপিলিন হচ্ছে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, অথবা লিখে রাখো, সবচাইতে হালকা পলিমার প্লাস্টিকের নাম কি? পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন কি বলছি? সবচেয়ে, লিখে রাখো, আবার বলতেছি, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক, সবচাইতে হালকা পলিমার প্লাস্টিক নাম কি? পলিপ্রোপিলিন। পলিপ্রোপিলিন, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক নাম কি? পলিপ্রোপিলিন। আরেকবার রিপিট করতেছি, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক নাম কি? পলিপ্রোপিলিন। এনাফ, এতটুকু যদি জানা হয় তাহলে এনাফ এর বিষয়গুলো আমাদের। আর এই যে নাইলন, এগুলো তো নাইলন ফাইলন, এগুলো তো তোমরা একটু পারো। এই যে দাঁতের ব্রাশ তৈরিতে কত ব্যবহার করে? নাইলন 6 এবং কত? নাইলন 610। নাইলন 6 এবং নাইলন কত? 610। নাইলন 6 এটা আমাদের সাধারণত দরকার নেই, একটু ব্যবহারের দিকে যাই। এই যে নাইলন, মোটা কম্বল টম্বল, ইলাস্টিক টিলাস্টিক, এগুলো একটু ব্যবহার করা, এটা একটু দেখবা। মাছ ধরা সুতার জাল আর ডেক্রল। ডেক্রনের ক্ষেত্রে আমাদের সাধারণত তেমন একটা কোথায় ইউজ করা হয়? ট্যাপ রেকর্ডিং কাজে ব্যবহার করা, এই জিনিসটা একটু দেখতে হয়। ডেক্রনে কি কি নামে পরিচিত, এগুলো দাগানো বিষয়গুলো পড়তে হবে, এর বেশি কিছু এখানে দাগে না। আচ্ছা, এরপরে পেপটাইড। এখানে আরো দু একটা বিষয় আমি তোমাদেরকে একটু ইনফরমেশন দিই। এই পলিস্যাকারাইডের এই পার্টটা, পলিপেপটাইড, এগুলো তোমরা বুটানিতে পড়ছো, এগুলো আমি এখানে পড়াচ্ছি না। এগুলো বুটানিতে তোমরা বেশ ভালোভাবে পড়ছো। সেলুলোজ কত পার্সেন্ট থাকে, কোথায় পলিপেপটাইড বন্ধন হয়, কোথায় এই অ্যামাইনো অ্যাসিড গুলোর নামগুলো তোমরা জানো। ও পোলার অ্যামাইনো অ্যাসিড, এরোমেটিক, এগুলো তোমরা বুটানিতে পড়ছো, ঠিক আছে। জুইটারাইন এই পার্টগুলো পড়ছো, এগুলো অনেক থেকে এখানে ক্যাকু করে লাভ নাই। ইনসুলিনের ক্ষেত্রে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এগুলো তোমরা পড়ছো। টারশিয়ারি প্রোটিন, এই ক্ষেত্রে অন্য কিছু জানো আর না জানো। এই যে টারশিয়ারি প্রোটিনটা কোথায় কোথায় পাওয়া যায়, ডাবল স্টার দাও এটা। টারশিয়ারি প্রোটিনটা কোথায় কোথায় পাওয়া যায়, এই জিনিসটা একটু কি দাও, ডাবল স্টার দাও। এই যে আরবিসির ক্ষেত্রে কোনটা পাওয়া যায়, ঠিক আছে। দুধের কেসিনে কি পাওয়া যায়, এই পার্টগুলো খুবই খুব ইম্পর্টেন্ট, এটা ডাবল স্টার দাও, এটা একটু দেখে নেবা। এখানে আমাদের এই যে ফরমালিনের ব্যবহার, কি রে ক্লাস শেষই হয় না কেন? আচ্ছা, ফরমালডিহাইডের পার্টটা গেল আমাদের। এই পার্টটা ও যেটা বলছিল এটা আর কি বলছে, যে পানির পরিমাণ কত পার্সেন্ট, 52%, যে কথাগুলো বলছিল এটা। ফরমালিন থেকে কি কি, এগুলো এজুয়াল দরকার নাই। ফরমাল থেকে কি কি জিনিস তুমি যেটা আগে পড়া ছিল, ব্যাকালাইট, ফরমালডিহাইড, এই পার্টটা, রেজিন। এই ক্ষেত্রে আমাদের সতর্কতার কোনো কিছু অধ্যায়ের সারসংক্ষেপে চলে আসছে না। ও তাহলে তো চ্যাপ্টার শেষ। আচ্ছা, চ্যাপ্টার যেহেতু শেষ, দুই একটা বিষয় তোমরা একটু বলি, এগুলো একটু লিখে নাও। আমরা আর বেশি সময় নেব না তোমাদের, দুই একটা আমি বলতেছি, এগুলো একটু লিখে নাও। তোমাদের এখানকার বই এটা আছে, প্যারালডিহাইড কিছু বিষয় আছে, তোমাদের মনে আছে কিনা? এই জিনিসগুলো তোমাদের ডাইজেস্টে আছে, এখান থেকে একটু দেখে নেবা। এখানে আমি দুই একটা জাস্ট জিনিস বলতেছি, এই দুই একটা জিনিস লিখে নাও। সেই জিনিসটা হচ্ছে, একটা জিনিস বলতেছি, লাইনটা একটু লিখে রাখো। সেটা হচ্ছে, আফটার শেভ লোশনে, শেভিং লোশন আর কি, আফটার শেভ লোশনে ইথানল, মেন্থল, এগুলো কি পাওয়া যায়? কি কি বললাম? আফটার শেভিং লোশন, কি লোশন? আফটার শেভিং লোশন, দ্রুত লিখবে একটু, ঠিক আছে। আফটার শেভিং লোশনে ইথানল, মেন্থল। শ্যাম্পুতে ডিটারজেন্ট, সোডিয়াম। আচ্ছা, কি বললাম? আচ্ছা, আমি লিখে দিই, তোমাদের লিখার চাইতে আমি লিখে দিই, পরে আবার 6 বার বলতে হবে নতুবা। এগুলো হচ্ছে কোনটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে। শেভিং লোশনে পাওয়া যায় হচ্ছে তোমার, কি কি বললাম? ইথানল, মেন্থল, এগুলো হচ্ছে শেভিং লোশনের উপাদান, এক। দুই নাম্বার হচ্ছে শ্যাম্পু, তাহলে শ্যাম্পু হচ্ছে সোডিয়াম ডুডেকাইল সালফেট। সোডিয়াম ডুডেকাইল সালফেট। হেয়ার অয়েল, হেয়ার অয়েলের মধ্যে যেটা পাওয়া যায়, ফিনাইল
ডায়ামিন। ঠিক আছে, আরেকটা বিষয় আমরা টুথপেস্টের অ্যাব্রেসিভ সাবস্টেন্স হলো ক্যালসিয়াম কার্বনেট। এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, যারা গ্রুপে নাই তাদেরকে একটু দিয়ে দিও তোমরা। এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কি বললাম তাহলে, শেভিং লোশনে কোন কোন উপাদানগুলো পাওয়া যায়? মিথানল এবং ইথানল। শ্যাম্পুতে কোন উপাদানটা পাওয়া যায়? সোডিয়াম কি সালফেট, লরাল সালফেট। হেয়ার অয়েলে কোনটা পাওয়া যায়? ফিনাইল, তোমার কি প্যারাফিনাইল আর কি, প্যারাফিনাইল ডাইএমিন। টুথপেস্টে অ্যাব্রেসিভ সাবস্টেন্স হিসেবে কোনটা পাওয়া যায়? ক্যালসিয়াম কার্বনেট। প্রশ্ন হলো এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসবে? প্রশ্নটা আসবে কিরকম দেখো, টুথপেস্টের অ্যাব্রেসিভ সাবস্টেন্স কোনটি? তোমাকে দিল মেনথল, তোমাকে দিল হচ্ছে সোডিয়াম ডুডোকাইল সালফেট, ডুডেকাইল সালফেট, ফিনাইল, ডাইএমিন, ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্সার হবে কোনটা? ক্যালসিয়াম কার্বনেট। আরেকটা প্রশ্ন এখান থেকে তোমাকে আসতে পারে, হেয়ার অয়েলে কোন উপাদানটি থাকে? মিথানল, মেনথল, ইথানল, সোডিয়াম ডুডেকাইল সালফেট, ফিনাইল, ডাইএমিন। ঠিক আছে, এইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে এই পার্টটা। এরপরে আমরা এখান থেকে আর কোন একটা বিষয় সাধারণত প্রয়োজন আশা করি আর নাই। এই বিষয়গুলো গ্যামাক্সিন ট্যামাক্সিন এই বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, এখানে আর কোনো কিছু তেমন একটা বিষয় ইম্পর্টেন্ট না। আরগুলো হালকা পাতলা ডাইজেস্ট থেকে একটু দেখে নেবা। দিচ্ছে আমার একটু মাথা ব্যথা করতেছে, আমি ক্লাস শেষ করবো, কারো কোনো প্রশ্ন নিচ্ছে না, কারো এমনি প্রশ্ন থাকলে এটা একটু বক্সে দিয়ে দিও। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটু ভালো মতো পড়ে নিও। ঠিক আছে, আল্লাহ অবশ্য।